তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা প্রজেসিভ যে কেসগুলো পড়েছিলাম তার 3 নম্বর নিয়ম সম্পর্কে জানবো। আগের ক্লাসে, বিগত ক্লাসে আমরা 2 নম্বর নিয়ম পর্যন্ত জেনেছিলাম। ঠিক আছে, তো 2 নম্বর নিয়মের হালকা একটু বাদ চলে গেছিল, মানে আমি তোমাদের বুঝতে পারছিলাম যে তোমাদের কন্টেন্টটা হেভি হয়ে যাচ্ছে, তার জন্য বাদ রেখেছিলাম। তো আজকে আমরা সেই 2 নম্বর যেই নিয়মটুকু বাদ ছিল সেইটুকু শিখবো এবং 3 নম্বর নিয়মটা শিখবো প্রপার ভাবে। ঠিক আছে, তো দেখো 2 নম্বর নিয়মে আমাদের হালকা একটু বাদ চলে গেছিল। আমাদের যদি কোনো কোশ্চেনে এলস শব্দটি আসে, ঠিক আছে, ELSE, ঠিক আছে, এলস শব্দটি আসে, তখন আমরা কি করব? ঠিক আছে, তো আমি আগে কোশ্চেনটা লিখি। ইজি সেকেন্ড যে রুলসটা ছিল না, সেই রুলসের একটা কোশ্চেন বাদ চলে গেছিল। ঠিক আছে, তো আমি বুঝে দিচ্ছি, জাস্ট 2 মিনিট লাগবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি, আমি লিখলাম যে someone else book বুকস। ঠিক আছে, আমি বললাম যে কারোর বই। ঠিক আছে, সামন ইলস বুক। তো দেখো, বুকস বইগুলি কারোর। ঠিক আছে, তো যখন আমাদের বাংলা মানেটা ইম্পর্টেন্ট, আমাদের নিয়মটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি এখানে 1 নম্বর দিলাম, মানে এক্সাম্পল নাম্বার 1। তো দেখো, সামওয়ান ইলস বুকস। ঠিক আছে, এইটা তো দেওয়া রয়েছে। তো এই সামওয়ানের সাথে যে অ্যাপোস্ট্রফি এস রয়েছে না, সেই অ্যাপোস্ট্রফি এসটা আমরা বসাবো না, আমরা ইলস এর সাথে অ্যাপোস্ট্রফি এস বসাবো। তো তোমরা সব সময় মনে রাখবে, কি মনে রাখবে, যে যদি কোনো সেন্টেন্সে আমাদের ইলস শব্দটি চলে আসে না, তখনটাই এই অ্যাপোস্ট্রফি এস বলবে যে ভাই আমি তোদের সাথে আর থাকতে পারবো না, আমার ভালোবাসার মানুষ চলে এসছে। তো এই অ্যাপোস্ট্রফি এস ইলস এর কাছে চলে আসবে। ঠিক আছে, তো আমি কি বলছি আবার বলি, যে যখন কোনো সেন্টেন্সে ইলস শব্দটি আসবে না, আর তখন যদি কোনো সেন্টেন্সের পজিশন বোঝাতে চাই, আমরা কোনো সেন্টেন্সে যখন পজিশন বোঝাতে চাইবো, তখন যদি ইলস শব্দটি চলে আসে, তখন আমরা ইলস এর সাথে পজিশনটি বসাবো, অন্য কোনো শব্দের সাথে বসাবো না। ও বলবে যে আমি যারে ভালোবাসি সে আমার কাছে চলে এসেছে। ঠিক আছে, আমি ওর জন্য এই ইলস ছাড়া কারোর কাছে যাব না, অ্যাপোস্ট্রফি এস তাই বলছে। ঠিক আছে, তো আমি কোশ্চেন দিচ্ছি, আশা করি পুরো বাত ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমি কোশ্চেন দিচ্ছি, তোমরা কোশ্চেনটা করার চেষ্টা করো। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন নাম্বার বা এক্সাম্পল নাম্বার আমাদের কি, সেকেন্ড। ঠিক আছে, আই মিস্টেকেনলি I mistakenly called everybody ঠিক আছে, বাড়ি is father ফাদার্স। ঠিক আছে, প্রত্যেকের বাবা যেহেতু ডাকছে, তেমন অনেকগুলো বাবা হবে। ঠিক আছে, তো দেখো, আই মিস্টেকেনলি কল্ড এভরিবডি ইলস ফাদার, মানে হচ্ছে আমি বশত প্রত্যেকের বাবাকে ডেকে ফেলেছি, বা প্রত্যেকের বাবাকে এখানে আসতে বলেছি, নিমন্ত্রণ জানিয়েছি, এমন কিছু একটা বাংলা মানে আসছে। তো দেখো, এইখানে ভুল কি আছে তুমি সেটা বলো, এইখানে ভুল কি আছে? তো এইখানে ভুল আমি দেখতে পাচ্ছি যে, তোমরা আগে করো, ভিডিওটা পজ করে নিজেরা করো। তো আমি কি বললাম, ইলস ইলস যখনই থাকবে তখন অ্যাপোস্ট্রফি এস কার সাথে বসবে, ইলস এর সাথে, নাকি এইগুলোর সাথে। ঠিক আছে, এই ইলস বাদে অন্য কোনো নাউনের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাতে পারবো না। কথা কি ক্লিয়ার? তো এইটা আমাদের বাকি ছিল শুধুমাত্র। তো আজকে শিখে দিলাম, ভালোভাবে শিখে গেলে। ঠিক আছে, কালকে হয়তো খিচুড়ি হয়ে যেত যদি আমি শিখাতাম। তো তুমি আগে বলো যে আমাদের যে নতুন ভোকাব ক্লাসটা দিয়েছে রুট ওয়ার্ডের, সেই ক্লাসটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভাই আমি আরো দেবো, কমেন্ট করবা। ঠিক আছে, বাদ দাও। তো এইটা বলো যে আই মিস্টেকেনলি কল্ড এভরিবডিজ ইলস ফাদার। ঠিক আছে, তো আমি ভুলবশত প্রত্যেকের বাবাকে কল করে ফেলেছি বা ডেকে ফেলেছি। ঠিক আছে, তো আমি আগের দিন রিভিশন কিছু কোশ্চেন দিচ্ছি, 2-3টে কোশ্চেন দেবো। ঠিক আছে, তো রিভিশন কোশ্চেন দিচ্ছে, এটা গতদিন যা তোমরা পড়েছো, কি বুঝেছো সেটা তো আমার জানতে হবে। আর তুমিও জানো যে তুমি কতটা বুঝে পড়ছো নাকি না বুঝে শুধু গাধার মতো পড়ে যাচ্ছ এতদিন যা পড়েছো, সেই রকম। তো ভাই, না বুঝে গাধার মতো রাট্টা মারলে হবে না। ঠিক আছে, যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, ভাই এমন করলে হবে না। তুমি অবজার্ভ করো যে গাছের পাতা তো সবুজই হয়, অন্য তো কোনো কালার হয় না, সেরকম পাতা ভারী গাছটা স্কিপ করবা। ঠিক আছে, কিছু কিছু এক্সেপশন তো সব জায়গায় থাকে। তো জেনারেল একটা ভিউ নিচ্ছি যে, তা তুমি সারাদিন ধরে না পড়লে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। তো এমন না ভাই, তুমি প্রকৃতিতে দেখো যে হ্যাঁ গাছের পাতা সত্যিই তো সবুজ।
তাহলে আমার পড়ার কি দরকার এটা বইতে? ঠিক আছে, তো এটাই বলতে চাচ্ছি, তুমি জাস্ট বোঝো। ঠিক আছে, অত মুখস্থ করে কোনো লাভ হবে না। হ্যাঁ, তোমার রুলস কিছু সামনের উপর রাখতে হবে, যাতে তুমি জানতে পারো যখন কোশ্চেন আসবে, ধরে নাও এক্সামে যখন কোশ্চেন আসবে, তখন মুখস্থ বিদ্যা ভাই তুমি ভুলে গেলেও এই যেই আমি ব্রেনে যেভাবে ঢুকানোর চেষ্টা করছি না, সেটা হয়তো ভুলতে পারবে না তুমি যদি রিভিশন করতে থাকো। আর যদি না করো তাহলে তো ভাই কিছু বলার নেই, আর সেটা তোমার ইচ্ছা। তো চলো নেক্সট, আর কথা না বাড়িয়ে আমি দুটো এক্সাম্পল দিই। ঠিক আছে, তো মনে করো আমি এক্সাম্পল দিচ্ছি, চিলড্রেন্স 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 ডে। ঠিক আছে, এইটা কারেক্ট হবে নাকি এইটা কারেক্ট হবে? চিলড্রেন্স ডে। ঠিক আছে, তো তুমি বলো, ডি, তুমি বলো কোনটা কারেক্ট হবে, অপশন নাম্বার এ নাকি অপশন নাম্বার বি? ঠিক আছে, 4 নম্বর দিচ্ছি আমি, টিচার্স টিচার্স ডে। ঠিক আছে, আর আমি দিচ্ছি টিচার্স ডে। এইটাও আমি অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি দিলাম। তো তুমি বলবা, এইটা কমেন্ট করবা, আমার 4 নম্বরটা কমেন্ট করবা, আর 3 নম্বরটাও কমেন্ট করবা, কমেন্ট করে বলবা কোনটা কারেক্ট। ঠিক আছে, আর 3 নম্বরে তুমি বলবা কোনটা কারেক্ট, আর 4 নম্বরে বলবা যে অপশন এ যেটা বললাম সেটার মানে কি, আর অপশন বি যেটা বললাম সেটার মানে কি। ঠিক আছে, তো ভাই আগের দিন আমার একটু প্রবলেম হয়েছিল ভিডিওতে, ভিডিওর একদম শেষে আমার ফোনে একটা এসএমএস আসে, যার কারণে আমার পুরো ভিডিওটা কেটে যায়। ঠিক আছে, তার জন্য আমরা দেখবা, আমি দেখবা লেজুর বলে একটা ঠিক আছে, লেজুর বলে একটা ছোট্ট 3 মিনিটের আশেপাশে একটা ভিডিও অ্যাড করে দিয়েছি নেক্সট ইসে। ঠিক আছে, ভিডিও হিসাবে 3 মিনিটের একটা ভিডিও অ্যাড করেছি। তো তুমি সেখান থেকে এই টিচার্স ডে সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে, আর পুরো 1 ঘন্টা 16 মিনিটের না 18 মিনিটের ভিডিও রেকর্ড করেছিলাম, সেটা তো আমি দিয়েছি। ঠিক আছে, তার সাথে লেজুর বলে একটা অপশন মানে ভিডিও অ্যাড করেছি, সেটা ওই ক্লাসেরই ভিডিও, ওটা দেখবা টিচার্স ডে সম্পর্কে বলে দিয়েছি। যদি না বোঝো আরেকবার দেখে নিবা, আর দেখে আমাকে কারেক্ট অ্যান্সার বলবা, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যেন অ্যান্সার কারোর ভুল না আসে, তাহলে কিন্তু ভাই খুবই খারাপ লাগবে যে এত কষ্ট করার পরে তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, বুঝতে পারছো না, রিভিশন করছো না, সব রকম, শুধু আমার একার দোষ না, তোমারও দোষ। ঠিক আছে, চলো, তো আজকের ক্লাস কি, অ্যাভয়েড সিকোয়েন্সিয়াল পজিশন। ঠিক আছে, তো আজকে হেডিং করো 3 নম্বর রুলস, কি পজিটিভ কেসের 3 নম্বর রুলস সম্পর্কে আজকে আমরা জানবো। ঠিক আছে, কেসের নাম কি পজিটিভ, আর রুলস এর নাম কি অ্যাভয়েড সিকুয়েন্সিয়াল পজিশন। পজিশন, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই তোমার সাথে, এক 1 মিনিটের কথা তোমাদের সাথে, যে যারা ভাই কমেন্ট করছো, ঠিক আছে, এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে হয়তো কত 37 36 37টা ফলোয়ার্স মানে সাবস্ক্রাইবার হয়েছে, তো যাদের ভালো লাগছে তারা জেনুয়ান কমেন্ট করছো, এটা দেখে আমার না প্রচুর ভালো লাগছে। ঠিক আছে, যে হ্যাঁ আমি দুটো একটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছাতে পারছি। ঠিক আছে, এইভাবে তুমি আমাকে উৎসাহ করতে পারো বা মোটিভেট করতে পারো। ঠিক আছে, আমার খুব খুব খুবই ভালো লাগবে। ঠিক আছে, তো এইটা যারা কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমার প্রচুর পজিটিভিটি ফিল হচ্ছে যে হ্যাঁ আমি রাত জেগে ভিডিও বানাচ্ছি, এটা আমার কোনো ছোট ছোট ভাই বা বড় বড় দাদাদের কাজে লাগছে। ঠিক আছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। ঠিক আছে, তো যদি ভিডিও ভাই ভালো লাগে তাহলে অবশ্যই এমন সুন্দর সুন্দর কমেন্ট করবা। আর যদি খারাপ লাগে তাহলে কোথায় খারাপ লেগেছে, ঠিক আছে, সেটা আমাকে বলতে পারো, তোমার যা ইচ্ছা তাই কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। ভালো লাগলে ভালো কমেন্ট করবা, খারাপ লাগলে খারাপ কমেন্ট করবা, নো প্রবলেম। ঠিক আছে, আমার কোনো কিছু যায় আসে না। তো হ্যাঁ, যদি ভালো কমেন্ট করো আমার ভালো লাগবে, আর যদি খারাপ কমেন্ট করো তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব, যে আমার কোথায় ভুল হচ্ছে, কেন ভাইরা এরকম বলছে। ঠিক আছে, সেটা আমি অ্যানালাইজ করে নিজেকে একটু বেটার করার চেষ্টা করব। ঠিক আছে, আর যারা কমেন্ট করছে তাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, চলো ক্লাস করাই। তো চলো আজকের ক্লাস লেকচার আমি এখান থেকে প্রপার শুরু করছি। আর এতক্ষণ ছিল আমাদের রিভিশন পার্ট, যে তুমি কি কি বুঝেছো নিজেকে সেলফ অ্যানালাইসিস করো। ঠিক আছে, তো চলো 3 নম্বর অ্যাভয়েড সিকোয়েন্সিয়াল পজিশন। ঠিক আছে, আমরা সিকোয়েন্সকে
মানে যেই পজিশন না অ্যাপোস্ট্রফি এস এরকম 2-3 বার লিখতে পারি না, এইটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করব সেটা আজকে শিখতে থাকো, ঠিক আছে? তো একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল না হলে মজা আসে না, তুমি জানোই আমার পড়ানোর স্টাইল, আগে এক্সাম্পল দেন মজা, ঠিক আছে? দেন সলভ, সবকিছু বোঝানোর জন্য এক্সাম্পলের মাধ্যমে হবে। তো দেখো আমি লিখছি রাকেশ ফাদার্স ফ্রেন্ড হ্যাজ কাম, সরি রাকেশ ব্রাদার্স ফ্রেন্ড হ্যাজ কাম, একই বিষয়, ফাদার্স ব্রাদার্স, হয়তো বাবার বন্ধু নয়তো ভাইয়ের বন্ধু। ভাই নতুন পেন, হাতে লেখা ভালো হচ্ছে না, ঠিক আছে একটু কম্প্রোমাইজ করো। রাকেশ ব্রাদার ফ্রেন্ড হ্যাজ কাম, ঠিক আছে? তো দেখো আগে সিকোয়েন্সিয়াল পজিশন কি হয় সেটা তুমি আগে দেখো, ঠিক আছে? দেন আমি তোমাকে শেখাচ্ছি যে এইটা অ্যাভয়েড কিভাবে করতে হয়। তো দেখো আমি সিকোয়েন্সিয়াল পজিশন, ঠিক আছে, দেখো রাকেশের সাথে অ্যাপোস্ট্রফি এস, এর বাংলা মানে কি, রাকেশের সাথে অ্যাপোস্ট্রফি এস রয়েছে না, ব্রাদারের সাথেও দেখো অ্যাপোস্ট্রফি এস রয়েছে, ঠিক আছে? এই যে পর পর দুটো অ্যাপোস্ট্রফি এস না, একে আমরা সিকোয়েন্স বলছি, ঠিক আছে? এইটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, মানে এড়িয়ে চলতে হবে যেভাবে হোক। তো দেখো কি বলেছে, রাকেশের ভাইয়ের বন্ধু এসেছে, তাই তো? রাকেশের ভাইয়ের বন্ধু এসেছে, তো এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো টেন্স মিন্স পরে, তো কি রাকেশের ভাইয়ের বাংলা মানে কি রাকেশের ভাইয়ের বন্ধু এসেছে, তো এইটাকে আমরা কারেক্ট করব যে এই ডাবল যে অ্যাপোস্ট্রফি এস আছে না, এই রাকেশের সাথেও অ্যাপোস্ট্রফি এস, ব্রাদারের সাথেও অ্যাপোস্ট্রফি এস, হচ্ছে রাকেশের ভাইয়ের বন্ধু এসেছে, তো এইটাকে আমরা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব সেটা এখন শিখি, ঠিক আছে? তো চেঞ্জ করব, প্রথমে লিখবা যে ফ্রেন্ড অফ রাকেশ, তো আমি দুটো ক্যাটাগরিতে আগে ভাগ করি তারপরে তোমাকে বোঝাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে হয়তো। দেখো এই যে একটা পার্ট, এইটুকু একটা পার্ট, আর এইটুকু একটা পার্ট, ঠিক আছে? বুঝতে পারলে যে যখন এই সিকোয়েন্সিয়াল কোনো কোশ্চেন দেখতে পারবে, সিকোয়েন্সিয়াল পজিশনের কোনো কোশ্চেন দেখতে পারবে, তখন সঙ্গে সঙ্গে দুটো পার্টে ভাগ করে নেবে, ব্রেনে ইমাজিনেশন করে নেবে যে প্রথম যে দুটো কথা বলেছে সেই দুটো পার্ট, আর তারপরে বন্ধু হোক, বাবা হোক, ঠিক আছে, দাদা হোক, কাকা হোক, যা ইচ্ছা তাই বসাতে পারে, যে কোনো নাউন বসাতে পারে, সেই নাউন বসাবে, তারপরে অবজেক্ট বসিয়ে দেবে, ঠিক আছে, যা তা বসাবে, কোনো প্রবলেম নেই। তো সবসময় দুটো পার্টে বিভক্ত করবে, কি বললাম, সবসময় দুটো পার্টে বিভক্ত করবে। তো সেকেন্ড পার্টটা, এটা মনে করো ফার্স্ট পার্ট, আমি লিখলাম জাস্ট ফার্স্ট পার্ট, এটা মনে করো সেকেন্ড পার্ট, এইগুলো ভাই আমি হাইপোথেটিক্যাল কথাবার্তা বলছি, এইগুলো তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড এগুলো লেখার কোনো দরকার নেই, আমি যেহেতু বলেছি একদম বেসিক থেকে বোঝাবো সেহেতু আমি সব লিখছি, ঠিক আছে? এইটা তোমার মনে মনে ভেবে নিতে হবে যে এইটা যদি ফার্স্ট পার্ট হয় এটা সেকেন্ড পার্ট হবে, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ড, তো ফ্রেন্ডকে আমরা আগে নিয়ে আসি, ফ্রেন্ডকে আমরা আগে নিয়ে আসবো যখনই এই রুলসটা আসবে না যে সিকোয়েন্সিয়াল পজিশনের কোনো নিয়ম আসবে, তখন আমরা ফ্রেন্ডসকে আগে বসাবো, ফ্রেন্ড, ঠিক আছে? মানে সেকেন্ড যেটা লিখলাম, সেকেন্ড বলে যেটা হেডিং করলাম, সেইটা আমাদের আগে আসবে সবসময়, ফ্রেন্ড। দেন আমরা যে অ্যাপোস্ট্রফি এসটা লিখি না, যে অ্যাপোস্ট্রফি এস, এইটাকে আমরা বসাবো অ্যাপোস্ট্রফি এস, এই অ্যাপোস্ট্রফি এস এর বদলে আমরা কি বসাবো, অফ, ফ্রেন্ড অফ, অ্যাপোস্ট্রফি এস এর বদলে আমরা অফ বসাবো। যেমন আমি কি বলছিলাম যে নন লিভিং থিংস এর সাথে অ্যাপোস্ট্রফি এস অ্যাড করা যায় না, ঠিক আছে? ওর পরিবর্তে কি করি, অ্যাপোস্ট্রফি এস এর পরিবর্তে আমরা অফ বসিয়ে দিই। তো এইটাও মনে করো সেই রকম টাইপসের, ঠিক আছে, কাইন্ড অফ সিমিলার, ঠিক আছে, সেই রকম প্রকারের হয় বা সেই রকম মতো হয়। তা প্রথমে আসবে আমাদের সেকেন্ড নাউন, এইটাকে যেটা আমরা সেকেন্ড হিসাবে হেডিং করলাম, সেকেন্ড আসবে ফ্রেন্ড, দেন অ্যাপোস্ট্রফি এস, দেখো এইটাই কিন্তু আমি লাল নিইনি, ঠিক আছে? এই অ্যাপোস্ট্রফি এস এর পরিবর্তে আমরা কি নেব, অফ, তারপরে এই ফার্স্ট পার্টটা লিখে দেবো অ্যাজ ইট ইজ, ফার্স্ট 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 পার্টটা আমরা অ্যাজ ইট ইজ লিখে দেবো, ঠিক আছে? তবে ফ্রেন্ড অফ রাকেশ, রাকেশ ব্রাদার, ব্রাদার হ্যাজ কাম, ব্যাস শেষ, ব্যাস খতম, এই নিয়মও শেষ, আর কোনো নিয়ম নেই। তো কি হবে, প্রথমে সেকেন্ড নাউন আসবে, তো এটাকে আমি লিখে দিই, ঠিক আছে, এটাকে আমি লিখে দিই, তোমরা হয়তো বুঝতে নাও পারো, এটাকে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এর রুলসটা কি, ঠিক আছে, রুলসটা কি আমি একদম ব্রিফে লিখবো, একদম ব্রিফে, তো ওই ছোটদের মতো লিখাবো না, লেখো সেকেন্ড নাউন আগে বসবে, ফার্স্ট নাউন পরে বসবে, এবং
ফার্স্ট নাউন সেকেন্ড নাউনের আগে আর ফার্স্ট নাউনের পরে যে অ্যাপোস্ট্রফি এস আসে তাকে আমরা অফ হয়ে পরিণত করব, এইসব কিছু না ভাই, আমি ডায়াগ্রামের থ্রু লিখে দিচ্ছি, ঠিক আছে, একদম শর্টে। তো কি লিখবো, দেখো এখানে লিখি যে অ্যাভয়েড সিকোয়েন্সিয়াল রুল, পজিশন, ঠিক আছে। তো এইটার আমি একটা ব্রিফ একটা রুলস লিখে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো প্রথমে আসে আমাদের কি নাউন ওয়ান, ঠিক আছে, নাউন ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস অ্যাড করা রয়েছে, এই যে নাউন ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস অ্যাড করা রয়েছে। তারপরে আসে নাউন টু, ঠিক আছে, এর সাথেও আমাদের অ্যাপোস্ট্রফ, সরি এইটা কমা অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি আর এটা টু, এখানে অ্যাপোস্ট্রফি এস অ্যাড করা রয়েছে, নাউন টুর সাথে আমাদের অ্যাপোস্ট্রফি এস অ্যাড করা রয়েছে। তারপরে নাউনের পজিশন, এই যে নাউন পজিশন কি ফ্রেন্ড, ফ্রেন্ড, তাই তো। তো এখানে লিখছি নাউন পজিশন, ঠিক আছে, নাউন পজিশন, ঠিক আছে। তো ফার্স্ট আসছিল আমার নাউন ওয়ান, এই যে ফার্স্ট আসলো আমার নাউন ওয়ান, তার সাথে অ্যাপোস্ট্রফি এস, সেকেন্ড আসলো আমার নাউন টু, তার সাথে অ্যাপোস্ট্রফি এস, আর ফ্রেন্ড আমাদের নাউন পজিশন, মানে কার পজিশন দেখাচ্ছে, যে ভাইয়ের বন্ধু, তো পজিশন কি বন্ধু, ঠিক আছে, কার বন্ধু, ভাইয়ের বন্ধু, আর সেই ভাইটা কার আবার রাকেশের, তাহলে এর বাংলা হচ্ছে রাকেশের ভাইয়ের বন্ধু, ঠিক আছে, আলটিমেট পজিশন তো বন্ধু হচ্ছে, ঠিক আছে, ওর জন্য নাউন পজিশন একদম লাস্টে রয়েছে। তো এইবার ফার্স্ট নাউনের সেকেন্ড নাউনের পজিশন, ঠিক আছে, তো এইটা হলো আমাদের ব্রিফ, ঠিক আছে। রাকেশের বদলে আমরা লিখলাম নাউন ওয়ান, ব্রাদারের বদলে নাউন টু, আর ফ্রেন্ডের বদলে নাউন পজিশন, কারণ এইটার উপর ভিত্তি করে পুরো কথাটা বলা হয়েছে না, যে রাকেশের ভাইয়ের বন্ধু আসছে, এসেছে, ঠিক আছে, এটা প্রেজেন্ট আছে যেহেতু এসেছে, ঠিক আছে। তো রাকেশ ব্রাদার্স ফ্রেন্ডস, ফ্রেন্ড হ্যাজ কাম, রাকেশের ভাইয়ের বন্ধু এসেছে। তো এইটাকে কে এসেছে, বন্ধু এসেছে, তার মানে আলটিমেট এইটা হলো পুরো নাউনের, মানে এই পুরো স্ট্রাকচার বা সেন্টেন্সের জন্য এই এই মানুষটা দায়ী বা এই ফ্রেন্ডটা দায়ী, ঠিক আছে, যে এর জন্যই তো পুরোটা তৈরি হচ্ছে, যে রাকেশের ভাইয়ের বন্ধু এসেছে, ঠিক আছে। তো নাউন ওয়ান, নাউন টু, নাউন পজিশন, নাউন ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস, নাউন টুর সাথে অ্যাপোস্ট্রফি এস, আর নাউন পজিশন। তো এইটাকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করি বা রিঅ্যারেঞ্জ করি সেটা তোমরা শিখে নাও, ঠিক আছে, আশা করি এই এই ওয়ার্ডটাই তোমরা শিখে গেছো, এই ওয়ার্ডটাই শিখে গেছো, মানে এই সেন্টেন্সটা শিখে গেছো। কিন্তু এইটা হলো ব্রিফ একটা স্ট্রাকচার তৈরি করে দিলাম, যাতে রুলস বলতে পারো নাউনের একটা, যাতে তোমার মনে থাকে, ঠিক আছে। তো কি বললাম, যে নাউনের যে পজিশন, এই যে এখানেও করছিলাম ফ্রেন্ডটা আগে বসেছিলাম, ফ্রেন্ডটা আগে বসেছিলাম, ঠিক আছে, তো এখানেও নাউন পজিশনটা আগে বসবে, ঠিক আছে, নাউনের যে পজিশন সেটা আগে বসবে। তো ডায়াগ্রামের থ্রু আগাচ্ছি, এখানে লিখি নাউন পজিশন, ঠিক আছে, নাউন পজিশন। এইবার এই অ্যাপোস্ট্রফি এস যেটা আছে না, এই যে এই অ্যাপোস্ট্রফি এস, এই অ্যাপোস্ট্রফি এস এর পরিবর্তে বসবে অফ, ওকে, অ্যাপোস্ট্রফি এস এর পরিবর্তে আসবে অফ। আর যে নাউন ওয়ান রয়েছে এইটাকে আমরা একবারে নাউন ওয়ান প্লাস নাউন টু যেইটুকু রয়েছে, এই যে নাউন ওয়ান আর এই নাউন টু, এইটুকু আমরা একসাথে বসাবো, ঠিক আছে। তো এখানে লিখি নাউন ওয়ান অ্যাপোস্ট্রফি এস, আর নাউন টু, অনলি নাউন টু, এই এখানকার অ্যাপোস্ট্রফি এসটা বসবে না, ঠিক আছে, কেননা এই অ্যাপোস্ট্রফি এস এর বদলে পরিবর্তে তো আমরা অফ করে দিলাম, তারপরে আমাদের আদার্স যা থাকবে সেটা আমরা বসিয়ে দেবো, ব্যাস এইটুকু হলো তোমার এই রুলসের, মানে এই নিয়মটার ব্রিফ একটা ডায়াগ্রাম বলতে পারো, ঠিক আছে। এই নিয়মে অ্যাভয়েড মানে সিকোয়েন্সিয়াল পজিশনকে অ্যাভয়েড করতে হয় এই নিয়মটার থ্রু। তো কি বললাম, যে আমাদের সিকোয়েন্সিয়াল পজিশনের কোশ্চেন কি দেবে, নাউন ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস দেবে, নাউন টুর সাথে অ্যাপোস্ট্রফি এস দেবে, আর তার পরিবর্তে এই দুটো অ্যাপোস্ট্রফি এস যার জন্য বসেছে সেইটাকে আমরা নাউন পজিশন বলি, তো সেই নাউন পজিশনও আমার দিয়ে দেবে, ঠিক আছে, পজিশন। তো এইটা চেঞ্জ করব কিভাবে বা অ্যাভয়েড করব কিভাবে, তো নাউন পজিশনটা সবার ফার্স্টে নেব, নাউন পজিশন সবার ফার্স্টে নেব, আর এই নাউন টুর যে অ্যাপোস্ট্রফি এস না, নাউন টুর যে অ্যাপোস্ট্রফি এস সেইটার বদলে আমরা অফ নেব, তাই তো, সেইটার বদলে আমরা অফ তো লিখবো, এবং নাউন ওয়ানের অ্যাপোস্ট্রফি এস সহ লিখবো, আর নাউন টুটা লিখবো, কেননা অ্যাপোস্ট্রফি এস এর বদলে নাউন টুর যে অ্যাপোস্ট্রফি এস তার পরিবর্তে তো আমরা অফ লিখেছি, ওর জন্য আর আমরা এক্সট্রা লিখবো না, কেননা আমরা কি জানি, ইংলিশে সব কিছু অ্যালাউ আছে, শুধুমাত্র রিপিটেশন অ্যালাউ নেই। কি বললাম, ইংলিশে সব কিছু অ্যালাউ আছে, শুধুমাত্র রিপিটেশন অ্যালাউ নেই, যার জন্য তোমরা আনেওয়ালা ক্লাসে জানতে পারবে যে নাউনের সাথে আমরা এস বা ইএস যুক্ত করে, ঠিক আছে, প্লুরাল তৈরি করি, আর আমরা ভার্বের সাথে
এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার তৈরি করি, ঠিক আছে। তো এইটা এই যে নাউনের সাথে যেহেতু এস বা ইএস যুক্ত করে প্লুরাল করছি, তাহলে আমরা ভার্বের সাথে তো করতে পারতাম, কিন্তু কি বললাম যে রিপিটেশন অ্যালাউ নেই, তার জন্য আমরা এটাকে সিঙ্গুলার করি। তো যাই হোক, এখন না, এসব পরে জানবে। তো এইটাই আমি বোঝাচ্ছি যে এখানে অলরেডি একবার অ্যাপোস্ট্রফি এস এর পরিবর্তে অফ বসিয়ে দিয়েছি, যার কারণে এইখানকার নাউনটাতে কোনো কিছু বসবে না। কথা ক্লিয়ার? চলো, তোমাদের পুরো মানে নর্মাল ভাবে তোমাদের পজিশনাল কেস, মানে যেই পজিশনাল কেস পড়াচ্ছিলাম না, সেইটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো পজিটিভ কেস, যাকে জেনেটিভ কেস আমরা বলি, তো পজিটিভ কেস মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এইবার চলো, পজিটিভ কেসের আর একটা পার্ট আছে, 4 নম্বর পার্ট, ঠিক আছে। 4 নম্বর পার্ট হলেই আমাদের খাতাম, 4 নম্বর আর 5 নম্বর পার্ট, ঠিক আছে। তো এটা আজকে করিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, বেশি সময় তো ক্লাস হয়নি, কেবল 20 মিনিট হলো। চলো, তো এইবার এইটা আশা করি বোঝা গেল যে সিকোয়েন্সাল পজিশন কিভাবে অ্যাভয়েড করতে হয়, ঠিক আছে ভাই। আমি আমার বেস্ট দিয়েছি বোঝানোর জন্য। চলো, এইবার আমি দিচ্ছি কম্পাউন্ড নাউনের সাথে আমাদের যদি এর নাম কি অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে হয় বা পজিশন যুক্ত করতে হয়, তাহলে কি হয়, ঠিক আছে। তো 4 নম্বর রুলস লেখো, রুলস নম্বর 4, ঠিক আছে। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন, ঠিক আছে। তো কম্পাউন্ড নাউন মানে, মনে করো কম্পাউন্ড নাউন কি, কম্পাউন্ড নাউন কি, তোমরা ম্যাথে কি কম্পাউন্ড ইন্টারেস্ট পড়েছো? তো ওই কম্পাউন্ড নাউনটাও না অনেকটা ওই রকম, মানে ওতে তো কম্পাউন্ড তো ইন্টারেস্ট আসে ম্যাথে, কিন্তু এতে ইন্টারেস্ট আসে না, বাট তোমার পড়তে ইন্টারেস্ট আসবে, ঠিক আছে। তো এইটাকে আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলো কম্পাউন্ড নাউন পড়ি আজকে আমরা, ঠিক আছে। এতদিন তো কম্পাউন্ড ম্যাথ করেছিলে, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই আমরা যাকে বলি। অনেকে ভয় পাও তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টকে, তো ভয় পাওয়ার কোনো কিছুই নেই, সবই সহজ, ঠিক আছে। তো চলো কম্পাউন্ড নাউন, ঠিক আছে, কম্পাউন্ড নাউন। তো দেখো, কম্পাউন্ড নাউন মনে করো দুটো নাউন অ্যাডজাস্ট হয়ে একটি নতুন নাউন তৈরি করে বা নতুন মিনিং তৈরি করে, ঠিক আছে। দুটো নাউন বা তিনটে নাউন, তোমার অনেকগুলো নাউন হতে পারে, ঠিক আছে, মিনিমাম দুটো, ঠিক আছে, নাহলে কম্পাউন্ড হবে কিভাবে। তারপরে প্লাস ডট ডট ডট, আরো অনেক হতে পারে, আবার প্লাস মনে করো আরো একটা, অনেক অনেক হতে পারে, কোনো প্রবলেম নেই। তো এই অনেকগুলো নাউন মিলিয়ে আমাদের একটা নতুন ওয়ার্ড তৈরি করতে পারে, ঠিক আছে, নিউ ওয়ার্ড, বা নিউ একই ওয়ার্ড একই থাকবে, নতুন মিনিং তৈরি করতে পারে, ঠিক আছে। নতুন মিনিং তৈরি করতে পারে, যে কোনো দুটোর মধ্যে একটা হবে শিওর, ঠিক আছে। এইবার দেখো, চলো এইবার কমন নাউন, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস প্লাস পজিশন এস ইজ প্লেসড এট, ঠিক আছে, চলো নো প্রবলেম, আমি তো আছি। তো কম্পাউন্ড নাউন কি হয় সেইটা আগে বোঝাই, সেটার আগে এক্সাম্পল দিই, কেননা এক্সাম্পলে তো সব চলছে আমাদের, ঠিক আছে। চলো আমি এক্সাম্পল নাম্বার 1, ঠিক আছে, এক্সাম্পল নাম্বার 1 দিচ্ছি, এই যে এক্সাম্পল নাম্বার 1, ঠিক আছে। আমি লিখি মাই, মানে আমার, ব্রাদার, ব্রাদার ইন ল হাউস, হাউস ইজ ইন, মনে করো নদিয়া দিলাম, ঠিক আছে। তো আমি কি বললাম, আমার শালাবাবুর বাড়ি হচ্ছে নদিয়াতে, কি বললাম, আমার শালাবাবুর বাড়ি হচ্ছে নদিয়াতে। এখন তুমি বলবে দাদা শালাবাবু কোথায় পেলে, এখানে তো ব্রাদার ইন ল দেওয়া রয়েছে, ঠিক আছে, ব্রাদার ইন ল দেওয়া রয়েছে। তো আমি বললাম যে ব্রাদার ইন ল এর বাংলা মানে হচ্ছে শালা, মানে হচ্ছে আমার ওয়াইফের ব্রাদার, কি বললাম, আমার স্ত্রীর ভাই, ঠিক আছে, বাংলা ভাষা আমার বউয়ের ভাই, ঠিক আছে, শালা বলি আমরা। তো দেখো এইটাকে এই ব্রাদার মানে কি, ভাই, তাই তো, ভাই, ইন মানে মধ্যে, ল মানে নিয়ম বা কানুন, নিয়ম কানুন, ঠিক আছে। তো কি এইটার যদি আমরা
লিটারাল মিনিং ধরতে চাই, তাহলে কি আছে, ভাই মধ্যে নিয়ম, মানে ভাইয়ের মধ্যে নিয়ম, এরকম কিছু আসছে তো, যে আমার ভাই মধ্যে নিয়ম, বাড়ি আছে, বাড়ি হয় আছে নদিয়া, ঠিক আছে। তো এইটা তো না, আমরা কি বলছি, আমার শালাবাবুর বাড়ি নদিয়াতে আছে, ঠিক আছে, বা আমার শালাবাবুর বাড়ি হচ্ছে নদিয়ায়, ঠিক আছে। তো এই ব্রাদার ইন ল কে যদি আমরা আলাদা আলাদা ভাবে লিখি, তো এই ব্রাদার ইন ল ভাই মধ্যে নিয়ম হয়ে যাচ্ছে। তো এই ভাই মধ্যে নিয়ম তো কোনো শব্দ না। তো ওর জন্য আমরা যখন আমাদের ওয়াইফের ভাইকে বা ব্রাদারকে যখন আমরা ডাকতে সম্বোধন করে ডাকি, তখন আমরা তাকে শালক বা শালাবাবু বলে থাকি, ঠিক আছে। তো এই যে ব্রাদার ইন ল, এই যে তিনটে নাউন যে অ্যাডজাস্ট হলো না, তিনটে জিনিস যে অ্যাডজাস্ট হয়ে গেল, তিনটে শব্দ অ্যাডজাস্ট হয়ে নতুন একটা মিনিং কনভে করছে, নতুন একটা মিনিং তৈরি করলো, এইটাকে আমরা কম্পাউন্ড নাউন হিসাবে ধরি, ঠিক আছে। তো বোঝাতে পারলাম কম্পাউন্ড নাউন কিভাবে আহ, তৈরি হয়, বা আমরা ধরি কিভাবে, আর কম্পাউন্ড নাউন কি জিনিস। তো যখন তিনটে ওয়ার্ড তো অ্যাডজাস্ট হয়ে নতুন কোনো শব্দ ফর্ম করছে বা তৈরি করছে, তখন আমরা তাকে কম্পাউন্ড নাউন বলি, ঠিক আছে, বা নতুন কোনো শব্দ তৈরি করছে বা নতুন কোনো মিনিং তৈরি করছে। এই যে ভাইয়ের মধ্যে নিয়ম, এটা তো ভাই ঠিক না, মানে কোনো মিনিংই হয় না, ঠিক আছে। তো এর আসল মিনিং কি, শালাবাবু, ঠিক আছে, যে কোনো নিয়মের মাধ্যমে ওকে আমি ভাই হিসাবে ধরি, ঠিক আছে। কেননা আমরা এখন আগে, যখন মানে আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে, যখন নিয়ম কানুন এতটাও স্ট্রিক্ট ছিল না, ঠিক আছে, তখন আমরা বিয়েটাকে সাংস্কৃতিক রীতি রিওয়াজ অনুযায়ী মানতাম, ঠিক আছে। মানে আমাদের আহ যেই ধর্ম, যে যা ধর্ম পালন করো, যে যেই ধর্মের অনুগামী, সে সেই ধর্ম মতে বিয়ে করতে, তাতে সমাজ মেনে নিত, ঠিক আছে। যে হ্যাঁ, বিবাহ করেছে, এরা দুইজনা হলো এখন থেকে স্বামী স্ত্রী, আজ থেকে স্বামী স্ত্রী, এরা ধর্ম মতে উপরওয়ালাকে সাক্ষী রেখে বিবাহ করেছে, ঠিক আছে। তো যে যার ধর্ম অনুযায়ী বিবাহ করে, যে যার ভগবানকে সাক্ষী রেখে বিবাহ করে, ঠিক আছে। তো এখনকার সময় আমরা একটা প্রুফ রাখি, বিয়ে করেছি যে এই মেয়েটা আমার ওয়াইফ, ঠিক আছে, তার জন্য আমরা একটা প্রুফ রাখি। প্রুফটা কি, আমরা কোর্টে যাই, কোর্টে গিয়ে ম্যারেজ করি, কোর্ট ম্যারেজ যাকে বলে, ঠিক আছে। তো নিয়মের মধ্যে আবদ্ধ হই, ঠিক আছে। যে আমরা তখন দেখবা যে তোমাদের বিয়ে পড়াবে, ঠিক আছে, কোর্টে যে বিয়ে পড়াবে, পুরোহিত না, কোর্টে গিয়ে যে বিয়ে পড়াবে, সে তোমাদের বলে যে আজ থেকে এ আমার স্ত্রী, ঠিক আছে, আমি সসম্মতিতে একে পছন্দ করে বিয়ে করছি, এরকম কিছু বলে, ঠিক আছে, আমার জানা নেই। তো এইরকম কিছু বলে হয়তো। তো সেইটা, দেখো, একটা নিয়মের মাধ্যমে কোনো মেয়েকে আমি আমার নিজের করছি, ঠিক আছে। এখন আমার মনে হয় যে কালচারাল যে ওয়েডিং হয় না, বিয়ে হয়, ম্যারেজ হয়, সেইটার পরিবর্তে আমরা কোর্ট ম্যারেজকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, ঠিক আছে। মানে আমাদের নিয়ম কানুন মেনে যে বিয়েটা করতাম আগেকার যুগে, এখনো সেটা হয়, ঠিক আছে, এখন বলছি না হয় না, এখনো সেটা হয়। কিন্তু সেইটার যে চাহিদা ছিল না আগে, আমরা যেই আগুনের সামনে দাঁড়িয়ে 7 বার ঘুরে, 7 পাকে বাধা দিয়ে, তারপরে মালা বদল করে সিঁদুর বিদুর পরিয়ে বিয়ে টিয়ে করা করা হতো, ঠিক আছে, সেই নিয়মটা এখনো আছে। কিন্তু প্রায়োরিটি বেশি কাকে দিই আমরা, ওই সামাজিক সামাজিক মতে বিয়ে করার আগে আমরা কোর্ট ম্যারেজ করে নিই, ঠিক আছে। যে আগে তুমি আমার হও, আগে রেজিস্ট্রি করাও, তারপরে গিয়ে সামাজিক মতে বিয়ে করব, ঠিক আছে। এই যেটা নিয়ম, মানে ল হিসাবে আমরা আমাদের কোনো মেয়েকে নিজের করে দিচ্ছি, তারপরে আমরা তাকে ওয়াইফ বলছি। তো মনে করো ওই মেয়েটার সাথে আমরা একটা নিয়মে জড়িয়েছি, সেই নিয়মে ওর ভাইয়ের সাথেও সেই নিয়মই একই রয়েছে, যদিও আমি কোর্টে কিছু বলিনি, কিন্তু ওই ভাইটা কোনো একটা নিয়মের মাধ্যমে তো এসছে, ওর জন্য ব্রাদার ইন ল, ঠিক আছে। এই ভাইয়ের সম্পর্কটা কি, কানুনিক মতে, বাস্তবে আমার রক্তের সম্পর্কের ভাই না, কিন্তু সে আমার নিয়ম অনুযায়ী, যে কোর্টে যেই আমি যেই মেয়েটাকে নিজের করলাম কোন একটা নিয়ম মেনে, ঠিক আছে, দুজনে স্বাক্ষর করলাম, সিগনেচার করলাম, ঠিক আছে, বাড়ির আশেপাশের কয়েকজন নিয়ে গেলাম যে হ্যাঁ আমরা বিয়ে করছি, ঠিক আছে। এই হিসাবে যে নিয়ম অনুযায়ী কোনো মেয়েকে আমার নিজের করলাম, সেরকম তার ভাইও তো আমার ভাই হবে, ঠিক আছে, সেটাও কোনো একটা নিয়মের মাঝখানে পড়ে, যার জন্য আমরা শালাবাবুকে ইংলিশে ব্রাদার ইন ল বলে থাকি, ঠিক আছে। তো ওইসব কোনো কিছু না, আমাদের কথা হচ্ছে কম্পাউন্ড নাউনের পজিশন কিভাবে আমরা ব্যবহার করব, এইটা হচ্ছে কথা। আমরা পজিশন নিয়ে ক্লাস করছি, পজিটিভ কেস পড়ছি, ঠিক আছে।
তো ওই পজিটিভ কেসটা আমি কোথায় অ্যাপ্লাই করতে পারবো? তো পজিটিভ কেস সবসময় কম্পাউন্ড নাউনের শেষে অ্যাড করি আমরা। ঠিক আছে, তো এই যে ব্যাস শেষ। ঠিক আছে, কি বললাম? মাই ব্রাদার ইন লজ হাউস মানে হচ্ছে আমার ভাইয়ের মানে শালার বাড়ি হচ্ছে নদিয়ায়। ঠিক আছে, আর শালা ব্রাদার ইন ল যদি বলি তাহলে তো শুধু শালা হয়ে যাচ্ছে, মানে শালক হয়ে যাচ্ছে। তো সেটা না, আমার মানে শালকের বাড়ি হলো নদিয়াতে। বোঝা গেল? তো কম্পাউন্ড নাউনের যেটা লাস্ট ওয়ার্ড তার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। তো আমি কিছু এক্সাম্পল দিই, তোমরা নিজেরা করে দাও। ঠিক আছে, তোমরা পারবে, কনফিডেন্স রাখো ভাই, আমি তো আছি না পারলে। চলো নেক্সট আমি কিছু এক্সাম্পল তোমাদের দিচ্ছি। ঠিক আছে, তো করো দেখি কি বুঝাচ্ছ, আদৌ বুঝাতে পারলাম নাকি। চলো, তো দা চোখ চুলকাচ্ছে মেম্বার অফ পার্লিয়ামেন্ট রাইট আর রিভার্স। ঠিক আছে, রিসার্ভড। তো দেখো মেম্বার অফ পার্লিয়ামেন্টস রাইটস আর রিসার্ভড। ঠিক আছে, এর মানে টানে অত জানার দরকার নেই তোমাদের। ঠিক আছে, তুমি জাস্ট নিয়মটা ফলো করো। ঠিক আছে, আর শোনো একটা কথা বলি, এই রাইটস যখন এই আনকাউন্টেবল রাইট তো আনকাউন্টেবল না, এই রাইটের সাথে যখন এই এস যুক্ত করবে না, এটাকে যেন প্লুরাল ভেবে না। রাইট মানে তো টিক মারা, এই যে টিক চিহ্ন, এটাকে আমরা রাইট বলি যে দাদা আমার পড়া ঠিক হয়েছে, তুমি রাইট মেরে দাও বা টিক চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, সুন্দর একটা আমরা টিক চিহ্ন মেরে দিই। তো এইটাকে রাইট বলে। কিন্তু যখনই এই আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত হবে না, তখন এর পুরো মানে চেঞ্জ হয়ে যায়। তো এইটার মানে হচ্ছে নিয়ম কানুন বা অধিকার বলতে পারো, অধিকার, নিয়ম কানুন, নিয়ম কানুন, নিয়ম কানুন, বা এখানে অধিকার লিখে দাও। ঠিক আছে, তো আমরা আগের দিন পড়ছিলাম উইমেন রাইটস। ঠিক আছে, নিয়ে তো রাইটস মানে হচ্ছে নিয়ম কানুন, রিসার্ভ মানে হচ্ছে নতুন করে বা পুনরায় পেশ করা, মানে এগেইন, সার্ভ মানে হচ্ছে পেশ করা। ঠিক আছে, তো এইগুলো আমরা রুট ওয়ার্ডে শিখবো আস্তে আস্তে। আগের দিনকার রুট ওয়ার্ড যারা দেখোনি তারা দেখতে পারো, এইসব প্রিফিক্স কি, সাফিক্স কি, রুট ওয়ার্ড কি, সবকিছু শিখেছি। ঠিক আছে, বাদ দাও ওইসব বাদ। চলো, মেম্বার অফ পার্লিয়ামেন্ট। তো পার্লিয়ামেন্টের মেম্বার, তো যখন কি বললাম, যদি আমাদের অ্যাপোস্ট্রোফি এস বসাতে হয়, একদম লাস্ট যে কম্পাউন্ড নাউন না তার সাথে আমরা অ্যাপোস্ট্রোফি এস বসিয়ে দেবো, ব্যাস শেষ, কোশ্চেন শেষ, উড়ে গিয়েছে কোশ্চেন। চলো লাস্ট একটা কোশ্চেন দিচ্ছি। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 3 বা এক্সাম্পল নাম্বার 3। দেখো, দা কমান্ডার ইন চিফ orders were executed। ঠিক আছে, তো দ্য কমান্ডার ইন চিফ অর্ডার্স ওয়ার এক্সিকিউটেড। ঠিক আছে, মানে হচ্ছে পেশ করে দিয়েছে কমান্ডার ইন চিফের যা অর্ডার দিয়েছিল। তো দেখো কমান্ডার ইন চিফ এর অর্ডার। ঠিক আছে, কমান্ডার ইন চিফ এর অর্ডার, যখন এর শব্দটি আসছে না তখনটাই আমাদের অ্যাপোস্ট্রফি এস অ্যাড করতে হবে। তো কার সাথে অ্যাপোস্ট্রফি এস অ্যাড করব? হ্যাঁ ভাই, তুমি ঠিকই ধরেছো, ঠিকই বলেছো, ঠিকই লিখেছো, লাস্টেরটার সাথে অ্যাপোস্ট্রফি এস অ্যাড করো, ব্যাস পুরোটা আমাদের ঠিক হয়ে গেছে। তো বুঝলে? তো কম্পাউন্ড নাউনের 4 নম্বর রুলস খতম, উড়িয়ে দিয়েছো তোমরা জাস্ট। চলো নেক্সট 5 নম্বর নাউন। 5 নম্বর নাউন বলছি, 5 নম্বর রুলস। ঠিক আছে, তো 5 নম্বর রুলস কমন পজিশন। ঠিক আছে, তো এইটা তোমাদের একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো ভাই কোনো চাপ নিও না, আমি আছি। ঠিক আছে, আমি যেখানে আছি সেখানে কোনো চাপ নেই। তো চলো 5 নম্বর নিয়ম শেষ করে দিই আজকে। কমন পজিশন,
চলো, তোমরা যারা ম্যাথ করো, ঠিক আছে, ম্যাথে যারা এক্সপার্ট, ঠিক আছে, মানে খুব ভালো, মনে করো যে আমরা ভীষণ পরিমাণে ভালো ম্যাথ পারি, তো তাদের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে না, আমি সবার উদ্দেশ্যেই বলছি যারা ম্যাথ করেছো, ঠিক আছে। তো তুমি বলো কমন মানে কি, কমন নেওয়া মানে কি, বলো। আমি ভাই জানি না, ঠিক আছে, আমি কিছু পারি না ম্যাথ ফ্যাথ। দেখো কমন নেওয়া মানে কি, তো আমি লিখছি, মনে করো দুটো নাম্বার লিখছি, একটা লিখলাম 16, একটা লিখলাম 24, ঠিক আছে। তো এখন তুমি বলো যে এর দুটোর মধ্যে কোন সংখ্যা কমন আছে, বলতে পারবে কোন সংখ্যাটি কমন আছে? তো তুমি বলবে দাদা হ্যাঁ পারি পারি, ঠিক আছে, আমি বলবো কোন সংখ্যা, বলো বলো। তো তুমি বলো দাদা 8 কমন আছে। তো এইটা আমরা 8 কমন নিয়ে নিলাম, ঠিক আছে, কি বললাম, 8 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকছে 2 পড়ে আর এখানে থাকছে 3 পড়ে, তাই তো। তো আমরা এই যে এইটাকে লসাগু বলি আর গসাগু, ঠিক আছে, এইচসিএফ, সিএফ। তো এইচসিএফ এ হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা আমরা দেখি, ঠিক আছে, এইচসিএফ এ আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা দেখি, যে এই যে কোনো সংখ্যা, যতগুলো সংখ্যা আছে তার মধ্যে কমন ফ্যাক্টর কয়টি আছে। তো আমরা দেখলাম যে দাদা 8 আছে, মানে কোনটি আছে, তো 8 আছে, এই 16 এবং 24, এই দুটোর এইচসিএফ হলো 8, তাই তো, এই দুটোর এইচসিএফ মানে গসাগু হলো 8, ঠিক আছে। এই গসাগু, দেখো আমি আমাদের গসাগু করার পরে যেই সংখ্যাটি এসছে, সংখ্যা দুটি কি আসছে, 2 এবং 3, ঠিক আছে, 2 and 3, এর মানে এই দুটো রিমাইন্ডার আসছে, ঠিক আছে, যার সাথে 8 যদি আমরা আবার গুণ করে দিই না, এই এই 8 এই সেফ তো দুটোর থেকেই নিয়ে নিয়েছি, যার ফলে আমাদের ভাগশেষ এসছে 2 এবং 3। এই 8 যদি আমি আবার এই দুটোর সাথে গুণ করে দিই, ঠিক আছে, তাহলে দেখো আমাদের এক্সাক্ট আসল সংখ্যাটা চলে আসবে, 8 দুগুণে 16, 3 8 24। দাদা এইসব তো বুঝি, তুমি কেন বোঝাচ্ছ? তো আমি এইটুকু বলছি যে এই দুটো মধ্যে যে কমন সংখ্যাটি রয়েছে সেটি হলো 8, ঠিক আছে। এই যে, তার মানে এই দুটোকে দেখো ব্র্যাকেটের মধ্যে রেখে আমি যদি 8 বাইরে গুণ করে দিই, তার মানে এই 8 এর সাথেও গুণ হবে, এই 8 এর সাথেও গুণ হবে, অর্থাৎ আমার আসল সংখ্যা আসবে 16 এবং 24, যেটা আমরা প্রথমে নিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো এই দুটোর মধ্যে যেই কমন সংখ্যাটা বা নাম্বারটা রয়েছে সেটা তো আমরা বাদ দিয়ে দিতে পারি বা এক জায়গায় লিখতে পারি। তো এই যে এই দুটোর মধ্যেই তো 8 আছে, কিন্তু এই দুটো 8 এর পরিবর্তে আমি একটা 8 লিখছি, তারপরে আমরা তার আগে আমরা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি বা তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, যাতে বোঝা যায় যে এই 8 সবার জন্য অ্যাভেলেবেল আছে, এই 2 এর জন্য এই 8 প্রযোজ্য এবং এই 3 এর জন্য এই 8 প্রযোজ্য। একে আমরা কমন নেওয়া বলি ম্যাথের ভাষায়, তাই তো। তো এইবার আমরা ইংলিশের ভাষায় দেখি যে কমন নেওয়া কাকে বলে, ঠিক আছে, কমন কি জিনিস হয়। তো আমি তো লিখে দিলাম কমন পজিশন, ম্যাথের ভাষায় বুঝেছো, যারা ম্যাথ পারো ভালো তারা অবশ্যই বুঝে গেছো, আর যারা একটু কমা আছো আশা করি বুঝে গেছো, ঠিক আছে। তো দেখো কমন পজিশন, ঠিক আছে, তো এইখানে মনে করো আমাদের নাউন 1 এবং নাউন 2 থাকবে, একটা মনে করো নাউন 1 এবং নাউন 2 থাকবে, ঠিক আছে। এর সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে পজিশনাল কোনো একটা ওয়ার্ড থাকবে, পজিশনাল একটা ওয়ার্ড থাকবে। এইবার এই শব্দ, না, সিঙ্গুলার এখানে লিখছি কারণ এখানে ধরবে না, ঠিক আছে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে পারে, ঠিক আছে, প্লুরাল কাউন্টেবল নাউন হতে পারে এবং আনকাউন্টেবল নাউন হতে পারে, ঠিক আছে। এই শব্দগুলো প্লুরাল কাউন্টেবল নাউন হতে পারে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে পারে এবং আনকাউন্টেবল নাউন হতে পারে, ঠিক আছে। এই মানে এই দুটো, এই পজিশনটাই কি বললাম, নাউন 1 এবং নাউন 2 এর সাথে অ্যাপোস্ট্রফি এস অ্যাড করে আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউনও বোঝাতে পারি, প্লুরাল কাউন্টেবল নাউনও বোঝাতে পারি এবং আনকাউন্টেবল নাউনও বোঝাতে পারি, ঠিক আছে। এইবার তুমি দেখো যে কিভাবে হয়, কি বললাম, এইবার দেখো কিভাবে হয়। তো এর একটা এক্সাম্পল দিচ্ছি, কমন পজিশনের একটা এক্সাম্পল দিচ্ছি, ইজি, ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি যে রাম অ্যান্ড শ্যামস ফাদার, আরে সর, তো কি, রাম অ্যান্ড শ্যামস,
তো অ্যান্ড ভাই এইটাকে আমি অ্যান্ড ধরি, ঠিক আছে, অ্যান্ড SHYAMS স্যামস ফাদার। তো এইবার তুমি বলো যে এই ওয়ার্ডে কোনো ভুল আছে, ইয়েস অর নো, বলো দেখে কি বুঝলে। তো তুমি বলবে না দাদা এইটার মধ্যে কোনো ভুল নেই, তাই তো, কেননা রাম এবং শ্যামের বাবা, ঠিক আছে। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে দাদা রাম আর শ্যামের কি একই বাবা? তো আমি বলবো হ্যাঁ ভাই, কেন দুটো ভাই হতে পারে না, একটা বাবার দুটো সন্তান হতে পারে না? তো তুমি বলবে হ্যাঁ দাদা হতে পারে। তো মনে করো ইনি যে তার এই দুটো ছেলে, ঠিক আছে, রাম এবং শ্যাম। তো তার জন্য বলছি রাম এবং শ্যামের বাবা, যেমন আমরা দুই ভাই বোন, ঠিক আছে, আমি আর আমার দিদি। এখন কেউ যদি বলে যে গোপালের এবং গোপালের দিদির বাবা, গোপালের এবং গোপালের দিদির বাবা, ঠিক আছে, তো ভুল আছে কি? তুমি বলবে না দাদা ভুল নেই, ঠিক আছে। তো এখানে বলছি রাম এবং শ্যামের বাবা, ঠিক আছে, তো এইটা যেমন সঠিক। তো এইবার দেখো এইটা হলো কমন পজিশন গেল, এইবার আমরা দেখছি স্প্লিট পজিশন, ঠিক আছে, কমন পজিশন এইটুকু, স্প্লিট পজিশন। তো এইবার তোমাদের দেখো কমন পজিশনের আর একটা এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে এরা কোশ্চেনটা দেয় পরীক্ষার খাতায়, সেটা দেখে নাও। তোমাদের এখানে ধরে নাও দিল যে রাম অ্যান্ড শ্যাম ফাদার্স, ঠিক আছে, এখানে দিল রাম অ্যান্ড শ্যামস ফাদার, রাম এবং শ্যামের বাবা। এ দেখো অনেকগুলো বা দুটো, ঠিক আছে। তো এইটা হবে ভুল, দেখো একটা অ্যাপোস্ট্রফি এস রয়েছে, ওর জন্য এইখানে একটিই বাবা হবে, কেননা এদের দুজনের কমন, মানে একটা বাবা, ঠিক আছে। রামেরও যেই বাবাটা, শ্যামেরও সেম বাবা, ঠিক আছে, মানে ইনার বা এই মানুষটার দুটো ছেলে, একটা হলো রাম একটা হলো শ্যাম। পরীক্ষার খাতায় এখানে এস দিয়ে দিতে পারে, বা এইখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এখানে সিঙ্গেল ফাদার দিতে পারে। তো স্প্লিট পজিশনে ওটা আমরা দেখছি। তো এইটা হলো কমন পজিশন গেল। এইবার আমরা দেখছি স্প্লিট পজিশন, ঠিক আছে। কি দেখবো? আমরা দেখবো স্প্লিট পজিশন 6 নম্বর পজিশন। তো স্প্লিট মানে কি? পৃথক, আলাদা, ঠিক আছে। স্প্লিট মানে কি? পৃথক। এই যে কমন, এই যে স্প্লিট, দুটো আলাদা হয়ে গেল, তো এইটাকে স্প্লিট বলি আমরা, ঠিক আছে, এইটাকে আমরা স্প্লিট বলি। আরে থাম ভাই। তো দেখো স্প্লিট পজিশন, তো এখানে আসছে নাউন ওয়ান এর সাথে আলাদা অ্যাপোস্ট্রফি এস, অ্যান্ড নাউন টু এর সাথে আলাদা অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে। এইটা হলো, এইবার দিচ্ছি পজিশন। তো এইটা আগেরটা দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে পারে, প্লুরাল কাউন্টেবল নাউন হতে পারে, এবং আনকাউন্টেবল নাউনও হতে পারে। তো যে বাবা, এটা তো সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ঠিক আছে। এবার দেখো এইটা যেহেতু ওই যে আগের বার পড়ছিলাম যে রামের, তো আমি এক্সাম্পল দিচ্ছি তুমি তখন ভালো বুঝবা। তার আগে এটা লিখে দিই যে এইটা শুধুমাত্র প্লুরাল কাউন্টেবল নাউন হয় এবং আনকাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল নাউন, ইউএনসি, ঠিক আছে, ইউসিএন। তো দেখো প্লুরাল কাউন্টেবল নাউন হতে পারে, আনকাউন্টেবল নাউন হতে পারে। এইটা হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে পারে না, কেননা আমি যদি বলি রামের এবং শ্যামের বাবা, তার মানে দুজনের দুটো বাবা হবে, রামের আলাদা বাবা, শ্যামের আলাদা বাবা, ঠিক আছে। তো এইটাকে আমি একটা এক্সাম্পলের থ্রু বোঝাই, ঠিক আছে, যে এই সেম এক্সাম্পল দেবো। 1 নম্বর, রাম অ্যান্ড শ্যাম ফাদার। দেখো এখানে শয়তানি কি হয়েছে, রাম এবং শ্যাম, রামের এবং শ্যামের বাবা। এখানে যদি এদের দুইজনার একটাই বাবা হতো, মানে রামের যেই বাবা, সরি, এই এই যে মানুষটা ইনার, যদি এই দুটো যদি ইনার ছেলে হতো, তাহলে আমরা আগের মতো করে লিখতাম না যে রাম অ্যান্ড শ্যামস ফাদার, তাহলে এতে কোনো অসুবিধা ছিল না।
কিন্তু দেখো এইখানে তো আমি সেটা লিখিনি, এইখানে আমি লিখেছি দেখো রামের এবং শ্যামের বাবা। তার মানে দেখো দুইবার এর দিয়েছি, যেহেতু দুইবার এর দিয়েছি সেহেতু এই মানুষটা একা হবে না, এখানে দুটো হবে, যে রামের আলাদা বাবা হবে এবং শ্যামের আলাদা বাবা হবে। ঠিক আছে, তো কি বললাম, রামের আলাদা বাবা হবে এবং শ্যামের আলাদা বাবা হবে। তার জন্য এখানে ফাদার না, এখানে ফাদার্স অ্যাড করতে হবে। আর একটা কথা মাথায় রাখো, তোমরা হয়তো কনফিউজ হয়ে যাচ্ছ, নাম্বার 3-র সাথে নাম্বার 6 এবং নাম্বার 5টা গুলিয়ে ফেলছো। হ্যাঁ, সত্যি সত্যি দেখো, নাম্বার 3 যেই আমরা এই করছিলাম না সিকোয়েন্সিয়াল পজিশন, ঠিক আছে, এই যে সিকোয়েন্সিয়াল পজিশন আমি একবারে সব ক্লিয়ার করে দিচ্ছি। এই যে সিকোয়েন্সিয়াল পজিশন করছিলাম না, এইখানে দেখো কোনো অ্যান্ড দিয়েছিলাম না আমরা, ঠিক আছে, অ্যান্ড দিয়েছিলাম কি, রাকেশ ব্রাদার্স ফ্রেন্ড হ্যাজ কাম, রাকেশের ভাইয়ের বন্ধু এসেছে, রাকেশের ভাইয়ের বন্ধু এসেছে, ঠিক আছে। তো সেটা তো দিইনি, অ্যান্ড তো দিইনি, এখানে দেখো অ্যান্ড দেওয়া আছে, দেখো অ্যান্ড দেওয়া আছে, রাম অ্যান্ড শ্যামস, ঠিক আছে, রামস অ্যান্ড শ্যামস দেওয়া আছে। তো ওর জন্য এইটার সাথে এই সিকোয়েন্সিয়াল পজিশন, এইটার সাথে এইটার কোনো মিল নেই কিন্তু স্প্লিট পজিশনের, ঠিক আছে। তো এইটা নিয়ে যেন কনফিউজ হয় না কোনো সময়, ঠিক আছে, এইটাই কোনো অ্যান্ড নেই, তার মানে এক পর পর সিকোয়েন্স অনুযায়ী বসাচ্ছে, কিন্তু এইটা সিকোয়েন্স ভাঙার জন্য এই যে একটা অ্যান্ড অ্যাড করে দিয়েছি আমরা, ঠিক আছে। তো স্প্লিট পজিশনে অ্যান্ড থাকে আর সিকোয়েন্স পজিশনে কোনো অ্যান্ড থাকে না, ঠিক আছে, যার জন্য আমরা ওটাকে আলাদা করে দিই নিয়ম অনুযায়ী, সেই নিয়মটা তো আমি বোঝালাম। আর স্প্লিট পজিশনে অ্যান্ড আছে, তার মানে এই দুটো আলাদা ব্যক্তি, আর এদের যে বাবা সেও আলাদা, তার মানে এর বাবা আলাদা, এটা এফ এফ এ টি এইচ ই আর, ঠিক আছে, এর বাবা আলাদা, কারণ রামের বাবা এবং শ্যামের বাবা, ওর জন্য যেহেতু এই যে এই দুটো ব্যক্তি আলাদা সেহেতু ফাদার্স হবে, এইটা আমাদের কারেক্ট হবে, নাকি ফাদার, ফাদার কারেক্ট হবে না, ফাদার্স কারেক্ট হবে, ঠিক আছে। ব্যাস, খতম, এই স্প্লিট পজিশনও শেষ। এইবার দেখো আমি দুটো এক্সাম্পল দিই, হ্যাঁ দুটো এক্সাম্পল দিই। দেখো এই দুটো, এই 5 নম্বর আর 6 নম্বর কমন পজিশন এবং স্প্লিট পজিশন, এই দুটোর উপরে বেস করে আমি এক্সাম্পল দিচ্ছি মার্চ করে একসাথে, ঠিক আছে। তো তুমি বলবা যে কোনটা কমন পজিশন কোনটা স্প্লিট পজিশন, ঠিক আছে, এইটা তুমি আমাকে জাস্ট বলো, ঠিক আছে। আমি দেখছি রাম, রামস অ্যান্ড শ্যামস, শ্যামস মাদার, মাদার, এইটা কি ভুল আছে সেটা আমাকে করে দিবা, ঠিক আছে। সেকেন্ড নাম্বারে দিচ্ছি রাম অ্যান্ড শ্যামস, শ্যামস ওয়াইফ, ঠিক আছে। 3 নম্বর আমি দিচ্ছি, দেখো 3 নম্বর কি দেবো বলো, এখানে দিচ্ছি রাহুল অ্যান্ড প্রিয়া, প্রিয়াস ব্রাদার, এখানে দিচ্ছি ইজ নাকি আর হেয়ার, বলো, এই কয়টা জাস্ট এক্সাম্পল, ঠিক আছে, এই 3টে এক্সাম্পল দিলাম। তো তুমি এই 3টে এক্সাম্পল অনুযায়ী আমাকে করে দাও, ঠিক আছে, এই 3টে আমাকে করে দাও, চলো করো। কি বলেছে, রাম এবং শ্যামের মা, রামের এবং শ্যামের মা, দেখো রামের বলেছে, তার মানে এই রামের মা আলাদা আর শ্যামের, রামের এবং শ্যামের মা, ঠিক আছে, তার মানে রামের আলাদা মা, শ্যামের আলাদা মা, ঠিক আছে। মনে করো আমার এবং আমার বন্ধুর মা, ঠিক আছে, এই দুটো তো এক হতে পারে না, আমার মা আলাদা হবে এবং আমার বন্ধুর মা যে যে কাকিমা সে আলাদা হবে, ঠিক আছে। তার মানে কি রামের মা এবং শ্যামের মা, তার মানে মা দুটো যেহেতু, তাহলে এখানে মাদার্স হবে, ঠিক আছে, নট মাদার, মাদার্স হবে, আমরা এস দিয়ে এইটাকে প্লুরাল করি মাদারকে, ঠিক আছে। এইবার দেখো রাম অ্যান্ড শ্যামস ওয়াইফ, এইবার তুমি একটা রেশনাল লজিক দাও, ঠিক আছে, তোমার ব্রেনে যে রিজনিং আছে সেগুলোকে খাটাও, যে তুমি কি বলতে পারবা যে রাম এবং শ্যামের একটা ওয়াইফ, এটা কি পসিবল, এটা বলো তুমি। তো এটা তো পলিঅ্যান্ড্রি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে বহু, যাকে বলে পতিব্রতা, ঠিক আছে, মানে যার একটা মেয়ে, যার
স্বামী অনেক থাকে, ঠিক আছে, পলিএন্ড্রি বলে। তো সেইটা তো আমাদের বর্তমান ভারতের কনস্টিটিউশনের নিয়ম অনুযায়ী ভ্যালিড না, ঠিক আছে। তার মানে এই নিয়মটাও আমাদের, মানে এই কোশ্চেনটা আমাদের জন্য ভুল, ঠিক আছে। রাম এবং শ্যামের ওয়াইফ, রাম এবং শ্যামের ওয়াইফ হচ্ছে রাম এবং শ্যামের বউ, ওয়াইফ মানে স্ত্রী, ঠিক আছে। তো বলবো দাদা এইটা দাদা ঘোলা ঘোলা লাগছে, এইটা ঠিক মনে হচ্ছে না, ঠিক আছে। তার জন্য আমাদের কি করতে হবে, রামের করতে হবে এবং শ্যামের, ঠিক আছে, ওয়াইফ করা যাবে, ওয়াইফ করা যাবে না, ওয়াইফস করা যাবে, ঠিক আছে, ওয়াইফস। এই ওয়াইফকে প্লুরালে নিয়ে যেতে হবে, কারণ রামের আলাদা ওয়াইফ হবে, শ্যামের আলাদা ওয়াইফ হবে, শ্যামের ওয়াইফ, WIVES, ঠিক আছে। আমরা ওয়াইফকে এইভাবে প্লুরাল করি, নট SWIFES, এইভাবে ওয়াইফের প্লুরাল হয় না। তো প্লুরালের জন্য, সিঙ্গুলার প্লুরালের জন্য আমরা আলাদা ক্লাস নেব, ঠিক আছে। তো কি হবে, রামের এবং শ্যামের বউ, ঠিক আছে। তো এইটা হলো, এইটাকে তুমি ঠিক আবার ধরতে পারো, ঠিক আছে, কেমন ঠিক ওটা আমি সামনে আনছি, সামনে গিয়ে বলছি, ঠিক আছে। না এটা ঠিক হবে না, ঠিক আছে। তো তুমি এটা শিখলে রামের এবং শ্যামের বউ, ঠিক আছে, অনেকগুলো বউ না, দুটো বউ, ঠিক আছে। ওয়াইফ মানে এটা হচ্ছে প্লুরাল, এটা মানে হচ্ছে প্লুরাল, লিখে দিলাম প্লুরাল হয়, ঠিক আছে। ওয়াইফস, আর ওয়াইফ মানে হচ্ছে সিঙ্গুলার। তাহলে কি, রামের আলাদা বউ, রামের একজন বউ আছে এবং শ্যামের একজন বউ আছে, সেই দুটোকে একসাথে বলছি ওয়াইফস, ঠিক আছে। এইবার তুমি এটা বলো, রাহুল অ্যান্ড পিয়াস ব্রাদার ইজ হবে না আর হবে, তো ইজ হলো সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার, আর হলো প্লুরাল, ঠিক আছে। তো ইজ সিঙ্গুলার এবং আর প্লুরাল। তো রাহুল, আমি বলতে পারি যে রাহুল এবং পিয়ার একটি ভাই, দাদা হ্যাঁ পসিবল, রাহুলের এবং পিয়ার একটি ভাই, মানে রাহুল এবং পিয়ার একটি ভাই, কেননা ওই ভাইয়ের নাম মনে করো শ্যাম, ঠিক আছে। রাহুল, শ্যাম এবং পিয়া, তার মানে 3 ভাই বোন, ঠিক আছে, এটা তো পসিবল হয়, ঠিক আছে। তাহলে কি, রাহুল এবং শ্যামের, সরি, রাহুল এবং পিয়ার একটি ভাই, রাহুল অ্যান্ড পিয়াস ব্রাদার, তাহলে বলছে রাহুল এবং পিয়ার ভাই, তার মানে এটা হবে ইজ, হবে ইজ, ঠিক আছে, এটা কারেক্ট হবে। কারণ অ্যাপোস্ট্রফি এস যেহেতু একটা, তো এটা কমন পজিশনের মধ্যে পড়ছে। এই যে আমরা কমন পজিশনে শিখিয়েছিলাম না, নাউন 1 অ্যান্ড নাউন 2 অ্যাপোস্ট্রফি এস প্লাস পজিশন, এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনে চলে আসছে, ঠিক আছে। তো আমি কি লিখেছি, রাহুল এবং পিয়ার ভাই, তার জন্য ইজ হচ্ছে, ইজ, 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 IS, ইজ, ঠিক আছে, ইজ। হয়েছে, 52 মিনিট হলো। চলো এইবার তোমাদের আরেকটু ডিপ লেভেলে নিয়ে যাই, এইটুকু তো শিখলে, ঠিক আছে, আরেকটু ডিপ লেভেলে নিয়ে যাই, তারপরে তো আসবে মজা, তাই না? তো মজা না থাকলে আর কি হবে, ঠিক আছে, জীবনে মজা করো। চলো আর বেশি না, একটু ওটা, আর 20 মিনিট মতো ক্লাস টানি, ঠিক আছে। তো একটা কথা ভাই, ব্রেনে যত প্রেশার দিবা না, তত তোমার ব্রেন শার্প হবে, তত তোমার ফাস্ট হবে, ব্রেন অ্যাকিউট হবে, ঠিক আছে, তীব্র হবে, অ্যাকিউট মানে তীব্র, ঠিক আছে। তো তোমার ব্রেন তত ফাস্ট হবে, বোঝা গেল? যত, এই যে আমরা, তোমরা যারা SSC GD নিয়ে বা খাটাখাটনি করো, তারা কি করো, মানে আমি তো করি, ঠিক আছে, আমি মাঠে যাই, আমি জিডির জন্য পড়াশোনা করি না, বাট আমি মাঠে যাই, মাঠে গিয়ে কি করি জানো, প্রথমে মনে করো আমার প্রথম পাক একদম স্লো দেবো, ঠিক আছে, একদম স্লো, মানে যারা হেঁটে যাবে তারা হয়তো আমার আগে চলে যাবে সেরকম। দ্বিতীয় পাক মোটামুটি রানিং এ টানবো, ঠিক আছে। এবং থার্ড পাক আমার গায়ে যত জোর আছে, থার্ডের থেকে 7th পাক পর্যন্ত, 7 নম্বর রাউন্ড পর্যন্ত, থার্ড রাউন্ড, 4th রাউন্ড, 6th, 7th, ঠিক আছে, এত মানে চেষ্টা করি 10th নম্বর রাউন্ড যেটা হবে, তত পর্যন্ত আমার পুরো শরীরে যত এনার্জি আছে তত এনার্জিতে দৌড়ানোর, ঠিক আছে। মানে পার মিনিটে একটা পাক, মানে রাউন্ড দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এইবার যখন 10th নম্বর রাউন্ড চলে না, মানে যখন 10 নম্বর রাউন্ড চলে, তখনটাই পুরো আমার শরীর পুরো ক্লান্ত হয়ে পুরো ফেটে পড়ে, যে ভাই তুই আর পারবি না, ঠিক আছে, আমার মানে ব্রেনে বলে যে তুই আর পারবি না। কিন্তু তারপরে 10 নম্বর রাউন্ডের পরে গিয়ে যখন 11, 12, 13, 14, এইভাবে 20টা পর্যন্ত দিই, 20 রাউন্ড পর্যন্ত দিই, তখনটাই মানে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এই কয়টা, এই 8টা রাউন্ড স্লো দিই, আবার একদম স্লো,
ঠিক আছে, মানে এভারেজ স্পিড রাখি। তারপরে 19 নম্বর রাউন্ড আবার প্রচুর পরিমাণে জোরে দিই, ঠিক আছে, যেটা আমি চেষ্টা করি 52 সেকেন্ডে আনার বা 53 সেকেন্ড 50 সেকেন্ডের আশেপাশে আনার, ঠিক আছে। তারপরে আবার 20 নম্বর রাউন্ডে একদম স্লো দিই এবং 21 নম্বর রাউন্ড থেকে হাঁটা শুরু করে দিই, ঠিক আছে। তো কি করি, প্রথম 10 রাউন্ডে একদম এত নিজেকে নিগড়িয়ে দিই, ঠিক আছে, মানে নিজেকে রগড়িয়ে দিই যাতে এরপরে আমার একটা পা ফেলার অকাত থাকে না 10 নম্বর রাউন্ডের পরে। কিন্তু আমি তাও হাঁটি না বা মানে থামি না, দাঁড়াই না। আমি যদি না পারি, দৌড়াতে না পারি, তাহলে হাঁটি, ঠিক আছে। তারপরে 1-1.5 পাক হাঁটার পরের থেকে আবার শুরু করি দৌড়, হালকা 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 করে 18 নম্বর পাক পর্যন্ত যাই। তারপরে 19 নম্বর পাকে গিয়ে আবার স্পিডে দিই এবং 20 নম্বর পাকটা স্লো করে দিই, 21 নম্বর পাকে পুরো থেমে যায়, হাঁটে হেঁটে 22 নম্বর পাকে পুরো থেমে ব্যায়াম ট্যাম করে বাড়ি আসি। তো কি বোঝাতে যাচ্ছি, আমাদের ব্রেনও সেরকম, যতটুকু আমাদের লোড নিতে পারে না তার থেকে যখন তুমি এক্সট্রা দেওয়া শুরু করবা, প্রথম দিকে কষ্ট হবে, দেন তুমি যখন এক্সট্রা দিয়েই যাবা দিয়েই যাবা দিয়েই যাবা, তারপরে আস্তে আস্তে ব্রেন আমাদের বুঝবে যে এইটা আমার নর্মাল, ঠিক আছে, এই জিনিসটা আমার জন্য নর্মাল, তখন তুমি আরো এক্সট্রা করতে পারবা। তো হয়তো এখন এই 55 মিনিট বা 55-56 মিনিটের ক্লাস তোমার জন্য প্রচুর হেভি হয়ে গেছে। তো তুমি চেষ্টা করো যতটুকু বোঝার, একটা ক্লাসে মনে করো তুমি ফার্স্ট টাইম পড়ছো, ঠিক আছে, 1.5 ঘন্টা যদি ক্লাস হয়, তুমি 3বারে ক্লাসটা দেখো। 3বারে বলতে এমন না যে আধা ঘন্টা হয়ে গেল আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসে আবার পরের আধা ঘন্টা দেখবো, তার 1-1.5 ঘন্টা পরে আসে আবার পরের আধা ঘন্টা, না ভাই, অমন না। তুমি 1.5 ঘন্টা ডিউরেশনের ক্লাস, মনে করো এখানে আঁকাচ্ছি যে 1 ঘন্টা 30 মিনিটের ক্লাস, ঠিক আছে, সাপোজ 1 ঘন্টা 30 মিনিটের ক্লাস। এবার তুমি 30 মিনিট, 30 মিনিট এবং 30 মিনিট, এই তিনটে 30 মিনিটে ভাগ করো। প্রথম প্রথম ক্লাস করছো যেহেতু, এই তিনটে 30 মিনিটে ভাগ করো। তো চেষ্টা করবা প্রথম 30 মিনিটটা, ঠিক আছে, প্রথম 30 মিনিটটা সবকিছু একবারে বুঝে নেওয়ার, ঠিক আছে, মানে তুমি এই আমার এই ভিডিওর প্রথম 30 মিনিটে আমি যা যা বলেছি না, সব তুমি একবার দেখে পুরো মুখস্থ করে ফেলেছো, কেননা ব্রেন তখন ক্লান্ত নেই, স্ট্রেস নেই ব্রেনে কোনো। ওর জন্য প্রথম 30 মিনিট পুরো যা বলবো সবকিছু ও খেয়ে নেবে, ঠিক আছে, মানে জানবে যে হ্যাঁ দাদা এটা এটা বলছিল, আমার সব মনে আছে। এইবার এই 30 মিনিট তো তোমার সব মনে থাকলো। এইবার এর পরে যে 1 ঘন্টা না, মানে এই 30 মিনিট আর এই 30 মিনিট তুমি জাস্ট দেখো ভিডিওটা, এইটাকে তোমার কিছু মুখস্থ করতে হবে না ভিডিও চলার সাথে সাথে, তুমি জাস্ট দেখবা এই 1 ঘন্টা, ঠিক আছে। তারপরে যখন 1.5 ঘন্টা ক্লাস পূর্ণ হয়ে যাবে, হওয়ার পরে তুমি 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের ব্রেক নিবা। ব্রেক নেওয়ার পরে ফোন দেখবা না, জাস্ট নর্মাল হেঁটে আসবা, জল খাবা, ঠিক আছে, এইসব প্রচ্ছাপ টচ্ছাপ করবা, ঠিক আছে, এইগুলো করার পরে তারপরে আবার ভিডিও চালু করবা 1 ঘন্টার থেকে, মানে 30 মিনিট তো অলরেডি হয়ে গেছে, সেটা তুমি একটু রিভাইজ করে নিয়ে আবার 1 ঘন্টা থেকে শুরু করবা। 1 ঘন্টার থেকে মানে সরি আধা ঘন্টার থেকে এই 1 ঘন্টা পর্যন্ত পুরোটা মুখস্থ করে নিবা, চেষ্টা করবা। তারপরে আবার 10-15 মুখস্থ করে নিলে, মুখস্থ করার পরে এই 30 মিনিটও জাস্ট দেখবা, জাস্ট দেখবা, মুখস্থ করার কোনো চাপ নেই, মানে ব্রেক দিবা ব্রেনকে, জাস্ট দেখো যে আমি কি কি বলছি। তো ফার্স্ট 30 মিনিট মানে যখন প্রথম ক্লাস দেখছো, এই 30 মিনিট পুরোটা প্রেশার দিয়ে মুখস্থ করে নেবা একবারে, ঠিক আছে। তারপরে 1 ঘন্টা নর্মাল দেখবা, শুয়ে শুয়ে হোক বসে বসে হোক দেখবা, জাস্ট মুখস্থ করার কোনো দরকার নেই। তারপরে যখন সেকেন্ড শিফটে বসবা, তখন এই আধা ঘন্টার পরে যে আধা ঘন্টাটা আছে, মানে এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে যে সময়টা, এই এই 30 মিনিট চেষ্টা করবা সেকেন্ড টার্মে এই 30 মিনিট মুখস্থ করে নেওয়ার পুরোপুরি ভাবে। তারপরে যখন 1 ঘন্টা পূর্ণ হয়ে যাবে, এই যে 1 ঘন্টা পূর্ণ হয়ে গেল, তারপরে যে 30 মিনিট বেঁচে থাকবে সেইটুকু জাস্ট দেখবা, মুখস্থ করার কোনো দরকার নেই। আবার থার্ড শিফটে যখন বসবা, তখন পুরোটা মুখস্থ করে নিবা, তারপরে একবারে সামরাইজ করে নেওয়া ভিডিওটা, ব্যাস হয়ে গেল মুখস্থ। কোনো দরকার নেই, ঠিক আছে, কোনো চাপই পড়বে না, তোমার ইংলিশ মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এইটুকু আমি তোমাদের একটু ব্রেনটা রিল্যাক্স করছিলাম, এইবার আমরা একটু ডিপ লেভেলে যাই। এতটুকু তো হয়তো সবাই জানে, ঠিক আছে, তুমি আমার কাছে পড়ছো কেন, একটু অ্যাডভান্স তো জানতে হবে না ভাই, ঠিক আছে। ভাই এখনটাই টিসিএস চলে গেছে, এডিকুইটি যেহেতু এসেছে, তো ভালো লেভেলের কোশ্চেন হবে সবকিছুতে, ঠিক আছে। চলো একটু ডিপে যাই, ঠিক আছে। তো দেখো আমি অপশন দিচ্ছি, মানে কোশ্চেন দিচ্ছি, তোমরা করে দাও, ঠিক আছে, আমি আর কিছু বলছি না, আমি জাস্ট কোশ্চেন দিচ্ছি, তোমরা করতে থাকো, দেখে কি কি বুঝেছো, যতগুলো পারবা তাই করবা, না পারলে ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই। ফার্স্ট টাইম অ ক খ কঠিন লাগে, এবিসিডিও কঠিন লাগে ফার্স্ট টাইমে, ঠিক আছে। তো দেখো 1 নম্বর, রাম অ্যান্ড শ্যাম, ফ্রেন্ড হবে না ফ্রেন্ডস হবে, বলো।
ঠিক আছে, এইটা তুমি সলভ করো। 2 নম্বর কোশ্চেন দিচ্ছি, বা যত কোশ্চেন প্র্যাকটিস করবে না, এক্সাম্পল করবা, তত তোমার ব্রেন শার্প হবে। ঠিক আছে, রাম অ্যান্ড শ্যাম ফ্রেন্ডস। ঠিক আছে, কোনটা হবে বলো? ঠিক আছে, এরপরে অবজেক্ট আছে, আমি লিখছি না। 3rd নম্বর, আমার যেটুকু দরকার আমি সেটুকু লিখি। ঠিক আছে, 3rd নম্বর দেখো, এখানে দিলাম, ধরো নাও রণবীর অ্যান্ড আলিয়াস ওয়েডিং। রণবীর অ্যান্ড আলিয়াস ওয়েডিং। ঠিক আছে, 4th নম্বর কোশ্চেন, করো নিজেরা করো, আশা করি পারছো। ইন্ডিয়াস অ্যান্ড চাইনাস কালচার। ভাই কুকুরের ব্যাকগ্রাউন্ড নয়েজ একটু ইগনোর করার চেষ্টা করো, কুকুরদের মনে হচ্ছে সিরিয়াস কোনো ম্যাটার চলছে। ঠিক আছে, ভাই আর হবে না, থাম তুই। চলো নেক্সট। তো ম্যাটার একটু সলভ করার চেষ্টা করলাম। ঠিক আছে, চলো, ইন্ডিয়াস অ্যান্ড পাকিস্তান এলওসি। এই কুকুরের জন্য মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছিল। দাঁড়া, এইটা আমি পুরোটা কেটে দিচ্ছি। ঠিক আছে, ভাই এত ডিস্টার্ব করলো না, মাইন্ড পুরো কি বলবো শেষ হয়ে গেছে। চলো, তো আমি 4 নম্বর কোশ্চেনটা আবার দিচ্ছি। ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড চাইনাস কালচার। ঠিক আছে, 5 নম্বরে দিচ্ছি, ইন্ডিয়াস অ্যান্ড পাকিস্তান এলওসি। ঠিক আছে, কন্ট্রোল। তারপরে অনিল অ্যান্ড রবি লাইফ। ঠিক আছে, অনিল অ্যান্ড রবি লাইফ। ঠিক আছে, এইবার দিচ্ছি 7 নম্বর, নেহা অ্যান্ড প্রীতি's হাজবেন্ড। ঠিক আছে, তো এই 7টা আমি দিলাম। ওকে, এই 7টা তোমরা আগে করো, তারপরে নাও এই 7টা তোমরা আগে করো, তারপরে গিয়ে আমি একটু ডিপ লেভেলে যাচ্ছি, মানে যা শিখলে সেইটুকুর উপরেই দিয়েছি, এর বাইরে কোনো কিছু দিইনি আমি। ঠিক আছে, তো এই 7টাই করো। তো এই দুটো ভাই ভুল। ঠিক আছে, এই দুটো ভুল, এই দুটো করতে হবে না, কুকুরে আমার প্রচুর পরিমাণে মাইন্ড নষ্ট করে দিয়েছে। চলো, তো দেখো, রাম অ্যান্ড শ্যাম ফ্রেন্ড হবে না ফ্রেন্ডস হবে বলো? রাম এবং শ্যামের একটি বন্ধু। ঠিক আছে, রাম এবং শ্যামের একটি বন্ধু, তাই তো? তার মানে ফ্রেন্ড হবে, ফ্রেন্ডস দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, যেহেতু একটা অ্যাপোস্ট্রফি এস আছে। ঠিক আছে, নেক্সট, রামস অ্যান্ড শ্যামস, রামের এবং শ্যামের বন্ধু। ঠিক আছে, তার মানে রামের আলাদা বন্ধু, শ্যামের আলাদা বন্ধু, এইটা কারেক্ট। ঠিক আছে, এইবার দেখো, রণবীর অ্যান্ড আলিয়াস ওয়েডিং। এখন তোমরা যারা ফিল্ম দেখো,
ঠিক আছে, ফিল্ম দেখো, যারা বলিউড নাকি যাই হোক ওই সব পছন্দ করো, মুভি টুভি দেখো, তারা জানো যে রণবীর এবং আলিয়ার বিয়ে হয়েছে, ঠিক আছে, তারা দুজনে স্বামী স্ত্রী। তো তার জন্য আমার কি আলাদা করে কোনো অ্যাপোস্ট্রোফি দেওয়ার দরকার আছে? তুমি বলবে না, তো যে কোনো এক জায়গায় দিলেই হবে। তো আমি রণবীরটা কেটে দেবো, এইটা কারেক্ট। ঠিক আছে, এইবার ইন্ডিয়া অ্যান্ড চাইনাস কালচার। ঠিক আছে, ইন্ডিয়া এবং চায়নার কালচার। তো আমি কি বলছিলাম, আনকাউন্টেবল মানে বস্তুগত যে নন লিভিং থিংস এর আমরা অ্যাপোস্ট্রোফি দিয়ে পজিশন বলতে পারি না, কিন্তু যদি তার সাথে হিউম্যান অ্যাটাচ থাকে তাহলে আমরা বলতে পারি। বিগত ক্লাসে আমি বুঝিয়েছিলাম। তো কালচার তো মানুষের তৈরি, তাই না? কালচার তো মানুষের তৈরি, যার জন্য আমরা অ্যাপোস্ট্রোফি দিয়ে বসাতে পারি। তো তুমি দেখো ইন্ডিয়াস অ্যান্ড চাইনাস কালচার, ঠিক আছে, তো এইটা কারেক্ট। ঠিক আছে, এখন এইটা কারেক্ট কিভাবে? এইটা হলো আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, কালচার হলো, কালচার কি কি দেখা দেখা যায়, সমাজের রীতিনীতি যাকে আমরা বাংলায় বলি, সেটা তো কে তো দেখা যায় না। ওর জন্য এইটা হলো আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এইটাকে আমরা দেখতে পারি না। ঠিক আছে, যার জন্য এটা আনকাউন্টেবল নাউন, একে প্লুরাল করা সম্ভব না। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলারই হয়। ঠিক আছে, তাহলে কি চায়না এবং ইন্ডিয়ার কালচার আলাদা আলাদা। ঠিক আছে, তো এটা কারেক্ট আছে। এবার দেখো ইন্ডিয়াস অ্যান্ড পাকিস্তান এলওসি। এখন তুমি একটু আমাকে জেনে বলো, বা বুঝিয়ে বলো যে ইন্ডিয়া এবং পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল কি আলাদা, হ্যাঁ কি না? তুমি বলবে না দাদা, ইন্ডিয়ারও যে লাইন অফ কন্ট্রোল, যে কাশ্মীরের এই সাইডে, ঠিক আছে, এইখান দিয়ে মনে করো আমাদের রাফ একটা ম্যাপ আঁকাচ্ছি, ঠিক আছে, তো যাই হোক এইটা মনে করো আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, তো এইখান দিয়ে আমাদের এলওসি রয়েছে, তো ঠিক আছে, এই এই জায়গাতে আমাদের এলওসি রয়েছে। তো এই এলওসি, এইটা তো আমাদের যে পাকিস্তান আছে, ঠিক আছে, এই পাশে মনে করো পাকিস্তান, সাপোজ এই পাশে মনে করো পাকিস্তান, পাকিস্তান যদি এত বড় না, মানে এইখান দিয়ে মনে করো পাকিস্তান। ঠিক আছে, তো এই পাকিস্তান আর ইন্ডিয়ার যেই বর্ডারটা শেয়ার করছে তার নাম আমরা লাইন অফ কন্ট্রোল জানি। ঠিক আছে, তার নাম আমরা লাইন অফ কন্ট্রোল জানি বা এলওসি জানি। তো এখন দুটো অ্যাপোস্ট্রোফি দেওয়ার মানে কি? যে কোনো একটা দাও না, তাহলে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এলওসি। ঠিক আছে, এইটা কারেক্ট হবে। যদি আমরা একটা কেটে দিই তাহলে কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো অনিল অ্যান্ড রভিস লাইফ। ঠিক আছে, অনিল অ্যান্ড রভিস লাইফ। তো তুমি বলো একটা লাইফ, এটা মানে তো একটা লাইফ। তো এখন লাইফ বা কারোর জীবন দুজনের সাথে হতে পারে, মানে দুজনের জীবন এক হতে পারে? তুমি বলো না দাদা, তার জন্য এখানে অ্যাপোস্ট্রোফি দাও, আর এইটা প্লুরাল হবে, কিন্তু আনকাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করতে পারি না। ঠিক আছে, এটা আমরা নেক্সট কিছু ক্লাসের মধ্যে জানবো যে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল কেন করি না, হ্যান ত্যান সেটা জানবো। এইবার দেখো নেহা অ্যান্ড প্রীতিস হাজবেন্ড। এখন তুমি দেখো এটা হলো পলিগ্যামি হয়ে যায়। ঠিক আছে, বিবাহ মানে হচ্ছে একটা পলিগ্যামি, পলিগ্যামি। ঠিক আছে, কি এর আছে, আসল ইংলিশ আছে ভোকাবুলারিতে, কি যেন সেটা বলে, পলিগাইনি, পলিগাইনি হয়তো সম্ভবত বলে, যাই হোক আমার খেয়াল নেই। তো নেহা অ্যান্ড প্রীতিস হাজবেন্ড, নেহা এবং প্রীতির একটি বর, এটা কি সম্ভব? তুমি বলবে না দাদা, ভারতের সংবিধান অনুযায়ী তো সম্ভব না, তার জন্য আমরা কেন নেহাজ দেবো? ঠিক আছে, নেহার এবং প্রীতির আলাদা আলাদা বর, হাজবেন্ডস। ঠিক আছে, তো আশা করি যারা ক্লাসটি মন দিয়ে দেখেছো, ঠিক আছে, তারা পেরে গেছে সবকিছু, একটাও তোমাদের বাঁধেনি। ঠিক আছে, আর যারা দেখোনি তাদের তো আর কিছু বলার নেই ভাই, রিভাইজ কর ভাই, ভালো কথা বলছি, তোরা রিভাইজ কর প্লিজ। দেখো এইবার আমি একটু ডিপ লেভেলে নিয়ে যাই, এই কনসেপ্টকেই একটু ডিপ লেভেলে নিয়ে যাবো, একটু বেশি নেবো না। ঠিক আছে, তো দেখো লাস্ট কনসেপ্ট আমাদের এইটাই। ঠিক আছে, লাস্ট, আর কোনো কনসেপ্ট নেই এরপরে। চলো এক্সাম্পল দিয়ে কনসেপ্ট শুরু করছি, কনসেপ্ট না মানে এই জিনিসটাকেই, যেটা তোমরা শিখলে না, ইন্ডিয়া এবং পাকিস্তান এলওসি, ঠিক আছে, চাইনার কালচার, এইটাই আমরা একটু ডিপ লেভেলে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো সবাই রেডি, সিট বেল্ট বাঁধো। চলো 1 নম্বর এক্সাম্পল, এটা তো জানোই, তাও করো। ধরো অ্যাডভান্স লেভেল বললাম, এখনটাই তোমরা সহজটাই ভুলে গেলে। দেখো কি বলছি, কারণ অ্যান্ড অর্জুন, হ্যাঁ, অর্জুন
মাদার। ঠিক আছে, বলো ঠিক আছে না ভুল আছে, নিজেরা করো, নিজেরা করো। ঠিক আছে, চলো সেকেন্ড নম্বর এক্সাম্পল আমি দিই। সেকেন্ড নম্বর এক্সাম্পল আমি দিচ্ছি। রাহুল, ভাই এই যে রাহুল বলে একটুটা টেনে বলছি তো, এর জন্য কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আমার কি বলবো, একটা বাড়ির পাশে একটা ছেলে আছে, ওর ওইভাবে ডেকে অভ্যাস, ঠিক আছে? ওর জন্য একটু টেনে বলছি। চলো, মানে কি বলবো, খারাপ অভ্যাস, শুধু অভ্যাস না, খারাপ অভ্যাস। ঠিক আছে, রাহুল প্রীতি, রাহুল, এই যে এটা কমা, এটা একটু খেয়াল করো। তারপরে প্রীতি, প্রীতি না, প্রিয়া দিলাম, প্রিয়াস, ঠিক আছে, ব্রাদার। ঠিক আছে, এইবার ইজ হবে নাকি আর হবে? ঠিক আছে, ইজ অবলিক আর। ওকে, ইজ অবলিক আর। নেক্সট 3 নম্বর এক্সাম্পল দিচ্ছি, 3 নম্বর এক্সাম্পল। ঠিক আছে, এইবার ধরে নাও রাহুল, আবার টান চলে আসছে। ঠিক আছে, রাহুল অ্যান্ড প্রিয়া, প্রিয়াস ব্রাদার, ব্রাদার ইজ নাকি আর, কোনটা হবে? ঠিক আছে, 4 নম্বর, রাহুল, ঠিক আছে, অ্যান্ড প্রিয়া ব্রাদার, ইজ নাকি আর? হুম, 5 নম্বর, রাহুল অ্যান্ড প্রিয়াস ব্রাদার, ব্রাদার ইজ হবে না আর হবে? সবগুলো শেষে হেয়ার দিয়ে দাও, ঠিক আছে, হেয়ার দিলেও হবে, আমার তো কনসেপ্ট বোঝানোর কথা, পুরো সেন্টেন্স না লিখলেও হবে। হেয়ার, 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 এই হেয়ার মানে এখানে, ঠিক আছে, যেন আবার এই যে আই আর হেয়ার ভেবে নিও না। ঠিক আছে, তো চলো, এই 5টা তুমি কি পারবে? ঠিক আছে, এই 5টা যদি পারো না, তাহলে তুমি জিনিয়াস। ঠিক আছে, তো চেষ্টা করো, যেই কয়টা পারবা সেই কয়টা সলভ করার আগে চেষ্টা করো, তারপরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কোনটা হবে কি। আমি তো আছি, কোনো চাপ নেই, আরে আমি আছি ভাই। ঠিক আছে, করো করো করো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, আগে নিজেরা করো, আমি তোমাদের 30 থেকে 35 সেকেন্ড সময় দিচ্ছি, নিজেরা করো, ঠিক আছে? তো দেখো, তোমরা হয়তো ফার্স্ট এডটা পেরে গেছো, ঠিক আছে, ফার্স্ট এডটা পেরে গেছো, যে কারণ এবং অর্জুনের মা। ঠিক আছে, কি বললাম, কারণ এবং অর্জুনের মা। তো ফার্স্ট এডটা পেরে গেছো। ভাই উঁচু হয়ে কেন আছিস? ঠিক আছে, তো ফার্স্ট এডটা কি, কারণ এবং অর্জুনের মা। ঠিক আছে, তার মানে কারণ এবং অর্জুনের মা, এইটা তো ঠিকই আছে, কোনো প্রবলেম, আমি তো কোনো প্রবলেম দেখছি না। ঠিক আছে, আর তুমি যদি মনে করো কারণ আর এবং অর্জুনের আলাদা করতে চাও, তাহলে এখানে একটা এস বসিয়ে দাও, কোনো চাপ নেই। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ এবং অর্জুনের একটিই মা, মানে এই মায়ের
দুটো ছেলে, একটা কারণ একটা অর্জুন, ব্যাস খাতাম। প্রথমটা শেষ। প্রথমটা তুমি ভাই কারেক্ট করেছো, ঠিক আছে, তার জন্য তুমি ক পাইছো। ঠিক আছে, এইবার দেখি দ্বিতীয় নম্বরটা দেখি। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে কি আছে? দ্বিতীয় নম্বরে দেখো দেওয়া আছে রাহুল, তারপরে কমা দেওয়া আছে, কমা, ঠিক আছে, প্রিয়াস ব্রাদার, ঠিক আছে, ইজ না আর হেয়ার, এইচ আর ই এন না আর ই, ঠিক আছে, হেয়ার মানে হচ্ছে রাহুল পিয়ার ভাই, ইজ নাকি আর আছে, ঠিক আছে, এখানে আছে মনে করো। তো দেখো এইটা আমাদের কি, বলো এটা কি হবে আমাদের? তো তুমি যদি বলতে পারো তাহলে তুমি জিনিয়াস। ঠিক আছে, বলো নিজে নিজে একটু করো। আর সব যদি আমি করে দিই তাহলে হয় কিভাবে বলো? তো তুমি হয়তো এখানে আর করেছো, তো এটা আর হবে না, ঠিক আছে, আর হবে না, এটা হবে ইজ। ইজ, এখন তোমার কাছে ডাউট যে দাদা ইজ কেন হবে? কি বললাম দাদা ইজ কেন হবে? তো দেখো আমরা নাউন কেস পড়েছি না, নাউন কেস। নাউন কেসে দেখো 5 নম্বর কেসটার নাম কি ছিল তুমি বলো? অ্যাপোজিটিভ কেস, ঠিক আছে, 5 নম্বর কেসের নাম কি ছিল? অ্যাপোজিটিভ কেস। তো আমি এখানে লিখলাম অ্যাপোজিটিভ কেস, অ্যাপোজিটিভ কেস। ঠিক আছে, ওই কেসে আমরা কি পড়েছি তুমি বলো আমাকে, ওই কেসে আমরা কি পড়েছি? ওই কেসে আমরা পড়েছিলাম না যে কোনো নাউনের আমরা ই করতে পারি, ঠিক আছে, কি ইনফরমেশন বলি, ঠিক আছে, কোনো একটি নাউনকে তার ইনফরমেশন বলে দিই, ঠিক আছে। যেমন আমি এই রাহুলের ইনফরমেশন কি দিয়েছি? রাহুল হলো পিয়ার ভাই। কি বললাম? রাহুল পিয়ার ভাই এখানে আছে, ঠিক আছে, রাহুল পিয়ার ভাই, রাহুল পিয়ার ভাই, ঠিক আছে। তার মানে এই রাহুলের ইনফরমেশন কি? রাহুলের ইনফরমেশন কি? যে সে পিয়ার ভাই, ঠিক আছে, প্রিয়াস ব্রাদার। তো এটা হলো অ্যাপোজিটিভ কেস। তো রাহুল পিয়ার ভাই, তার মানে তো রাহুল যে আর পিয়ার ভাইও তো সে, তার জন্য এটা ইজ হচ্ছে। ঠিক আছে, আমি যদি বলি যে আমি মনে করো কার বলবো, শুভর ভাই, সাপোজ আমি শুভর ভাই, এখন গোপাল শুভর ভাই, তাই তো হচ্ছে কথাটা, গোপাল শুভর ভাই। এখন আমি যে আর শুভর ভাই যে, সে তো এক, তাই তো, ওর জন্য এটা ইজ হচ্ছে। এইবার দেখো 3 নম্বর কোশ্চেন, ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনটাও পেরেছো তোমরা। ঠিক আছে, রাহুল এবং পিয়ার ভাই, ঠিক আছে, বলেছে কি রাহুল অ্যান্ড প্রিয়াস ব্রাদার হিয়ার। কি বলেছে? রাহুল এবং পিয়ার ভাই এখানে আছে। তার মানে ওই যে কি বলছিলাম যে মনে করো রাহুল পিয়া আর আর একটা ছেলে, ওরা 3 ভাই বোন। তো এখানে রাহুল আর পিয়ার নাম বলা রয়েছে এবং ওর ভাইয়ের নাম বলা নেই, সেটা তো আমি আগের পেজে বোঝালাম। তার জন্য বলেছে রাহুল এবং পিয়ার একটি ভাই, ঠিক আছে, রাহুল এবং পিয়ার একটি ভাই, ব্যাস, ওর জন্য ইস আর হবে না। ঠিক আছে, তারপর এটা দেখো 4 নম্বরটা, ঠিক আছে, 4 নম্বরটা কি দিলাম? আমি 4 নম্বরটা দিয়েছি রাহুল কমা অ্যান্ড, রাহুল কমা অ্যান্ড প্রিয়াস ব্রাদার ইজ হেয়ার, রাহুল কমা অ্যান্ড প্রিয়াস ব্রাদার ইজ হেয়ার, ঠিক আছে। তো এর মানে কি সেইটা আমাদের জানতে হবে, ঠিক আছে, এর মানে কি সেইটা আমাদের জানতে হবে। তো এইটা কি কেউ পেরেছো? এইটা, এইটা তো পারবা, ঠিক আছে, এটা এটা আগে করে দিচ্ছি, 5 নম্বরটা করিয়ে দিই আগে। দেখো 5 নম্বরটা বলেছে রাহুলস অ্যান্ড পিয়াস ব্রাদার, ঠিক আছে, রাহুলের এবং পিয়ার ভাই। তো এখানে আর হবে দুটো ভাই, রাহুলের আলাদা ভাই, পিয়ার আলাদা ভাই, ইজ হবে না, ঠিক আছে। এইটা দেখো রাহুল কমা অ্যান্ড, ঠিক আছে, এইটা তো নতুন। দেখো তুমি শুধু কমা করেছো, এইখানে শুধু কমা করেছো, এইখানে শুধু অ্যান্ড করেছো, আর এই 4 নম্বরটায় দেখো আমি রাহুল তারপরে কমা আর অ্যান্ড অ্যাডজাস্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এইটার আমি হালকা একটু বোঝাই, ঠিক আছে, হালকা একটু বোঝাই যে এটা কি হবে, ঠিক আছে। তো এইটা আমি হালকা একটু বোঝাচ্ছি, দেখো আগে বুঝিয়ে নি, তারপরে এটা তুমি নিজে উড়াবে এইভাবে তুড়ি মেরে, ঠিক আছে। তো দেখো আমি বোঝাচ্ছি যে দুটো ওয়ার্ড লিখবো, তুমি জাস্ট বলবা যে কোনটার মানে কি, ঠিক আছে। তো ওয়ার্ডটা লিখি যে রেড, রেড অ্যান্ড ব্ল্যাক শার্ট। আর একটা ওয়ার্ড লিখছি
যে রেড কমা অ্যান্ড ব্ল্যাক শার্ট, ঠিক আছে। না আমি এখানে বড় হাতেরই বি দিই, নাহলে তুমি বলবো দাদা এখানেই প্রবলেম, আর কোনো জায়গায় প্রবলেম নেই। দেখো, তো আমি কি লিখেছি, রেড অ্যান্ড ব্ল্যাক শার্ট, ঠিক আছে। আর সেকেন্ড ওয়ার্ডটা কি মানে সেন্টেন্সটা কি লিখেছি রেড কমা অ্যান্ড ব্ল্যাক শার্ট, ঠিক আছে। তো এই কমাটাকে না কি বলে জানো ইংলিশে, এই কমাটাকে বলা হয় অক্সফোর্ড কমা, অক্সফোর্ড কমা। তো যাই হোক, এই কমা টমার নাম জানতে হবে না, ঠিক আছে। তো তুমি জাস্ট বলো যে এটা ছবি কেমন হবে, রেড অ্যান্ড ব্ল্যাক শার্ট, আর রেড কমা অ্যান্ড ব্ল্যাক শার্ট। তো এইটার কোনো ছবি তুমি করতে পারছো, ইমাজিন করতে পারছো? তো আমার কাছে নেই, ঠিক আছে, এরকম কোনো ছবি। দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও আমি নিয়ে আসছি যদি পাই, ওয়েট। দেখো আমি পেয়েছি মোটামুটি তোমাদের বোঝানোর জন্য। এবার এইটা বলেছে রেড অ্যান্ড ব্ল্যাক শার্ট, ঠিক আছে। তো এই যে এইটা দেখো এইটুকু, এই যে, ঠিক আছে, একটা সেন্টার একটা কোটো আমার কাছে রয়েছে। জাস্ট এই 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 হিস্সাটুকু দেখবা, এই হিস্সাটুকু, ঠিক আছে, এইটুকু, মানে এই যে এইটুকু খেয়াল করবা, আর কোনো কিছু দেখবা না, ঠিক আছে। জাস্ট এইটুকু দেখো, আমি যেটুকু বোঝানোর চেষ্টা করছি এইটুকু। তো প্রথম শব্দটা কি লিখেছি, রেড অ্যান্ড ব্ল্যাক শার্ট, ঠিক আছে। প্রথম শব্দটা রেড অ্যান্ড ব্ল্যাক শার্ট, এটা মনে করো শার্টের বদলে আমি বোতল লিখলাম, সাপোজ বোতল, ঠিক আছে। তো কি লিখেছি, রেড অ্যান্ড ব্ল্যাক বোতল, ঠিক আছে। তো এর মানে হচ্ছে, প্রথমটার মানে হচ্ছে লাল এবং কালো বোতল, ঠিক আছে, বা জামা। তো মনে করো এই যে এইটা জামার একটা পিচ, ঠিক আছে, এই যে এইটুকু জাস্ট, এই আমার আঙুলে যে ফাঁকাটুকু রয়েছে না, এই ফাঁকাটুকু, দেখো লাল এবং কালো তো মিক্স করা, তাই তো, এই যে লাল আর কালো মিক্স করা রয়েছে, তার মানে একটাই শার্ট, ঠিক আছে, শার্ট একটাই, এই কোশ্চেনটা অনুযায়ী বা এই সেন্টেন্স অনুযায়ী শার্ট একটাই, যার রং দুটো, দুই রকম কালারের, যেটা দুই রকম কালারের, ঠিক আছে। একটা হলো কালো এবং একটা হলো লাল, একই শার্ট। তো আমি এখানে যদি ড্র করি শার্টটা, তো ভাই আমি ছবি আঁকতে পারি না, ঠিক আছে, নাহলে ছবি আঁকাই ক্লাস নিতাম। চলো, এই যে মনে করো শার্ট হলো, হাসি লাগছে শার্ট দেখে। চলো এইটা হলো মনে করো আমাদের শার্ট, ঠিক আছে, এইটা হলো আমাদের শার্ট। এবার দেখো এই শার্ট কি বললাম, রেড অ্যান্ড ব্ল্যাক। তো মনে করো এর কিছু পোর্শনে রেড আছে, মনে করো যে এইটুকু রেড আছে, আর সরি ব্ল্যাক আছে, এইটুকু মনে করো রেড আছে। তো এইটা বোঝাচ্ছি যে শার্ট একটা, ঠিক আছে, দুটো কালার হয় না, একটা শার্টে দুটো কালার হয় না সেরকম। তো এই যে আমি এক্সাম্পল দিলাম যে এই যে এইটা একটা শার্টের সিট, মনে করো এই যে এইটুকু জাস্ট দেখবা, এইটুকু জাস্ট দেখবা, ঠিক আছে, এই যে রেড, এই যে রেড, এই যে রেড, আর এই যে ব্ল্যাক। যেমন একটাই পারফিউমের বোতল যার মধ্যে দুটো কালার রয়েছে, রেড এবং ব্ল্যাক, ঠিক আছে, এইরকম। আর এইটা যদি বলি রেড কমা অ্যান্ড ব্ল্যাক, তো এইখানে শার্ট দুটো, ঠিক আছে, একটা হলো রেড কালারের শার্ট, ঠিক আছে, এই যে একটা হলো রেড কালারের শার্ট, আর একটা হলো ব্ল্যাক কালারের শার্ট। তো ভাই শার্ট দেখে কেউ হাসবা না, যদি পারো পরে নাও, ঠিক আছে শার্টটা। তো দেখো একটা হলো রেড কালারের শার্ট, ঠিক আছে, আর একটা হলো ব্ল্যাক কালারের শার্ট, ব্যাস। এর মানে হচ্ছে এই, মনে করো আমি জাস্ট আমার কাছে কিছুই নেই বোঝানোর মতো, ঠিক আছে, মনে করো এই পেন দিয়ে আমি বোঝাচ্ছি। এই যে একটা হলো রেড কালারের, একটা রেড আর একটা ব্ল্যাক, ব্যাস। এই দুটো ভিন্ন জিনিস তো। এই যে আমি দ্বিতীয় কোশ্চেনটা বোঝাচ্ছি, এইটা ব্ল্যাক আর এইটা রেড, ঠিক আছে, এইটা হলো রেড, ঠিক আছে, এই দুটো ভিন্ন জিনিস তো, একটা ব্ল্যাক একটা রেড। আর ফার্স্ট এটা যদি বোঝাই, ফার্স্ট এটা হচ্ছে এই যে এইটা, এই যে একসাথে মার্জ করা, দেখো একসাথে মার্জ করা, ঠিক আছে, এই যে ব্ল্যাক, এই যে রেড, ঠিক আছে, রেড অ্যান্ড ব্ল্যাক, এই যে একটা, আর দ্বিতীয়টাই রেড অ্যান্ড ব্ল্যাক দুটো। এই যে কমার জন্য আমরা রেডকে আলাদা ধরবো এবং ব্ল্যাককে আলাদা ধরবো, ঠিক আছে। তো এই যে আমি ছবি আঁকেও দেখালাম, ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো এইখানে তার মানে কি,
এইখানে রেড হলো ইন্ডিভিজুয়াল একটা জিনিস, রেড আলাদা জিনিস এবং ব্ল্যাক কালো আলাদা জিনিস, কালো শার্ট আলাদা জিনিস, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনে কি বলেছে, 4 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেনের জন্য এত কিছু করা, ঠিক আছে, এত হারতাল। তো দেখো 4 নম্বরের কোশ্চেনটা দেখো, 4 নম্বরের কোশ্চেনে বলেছে, দেখো রাহুল, তার মানে এ আলাদা পার্সন, রাহুল একটা আলাদা পার্সন, পুরোটা আলাদা পার্সন, এই যে কমা দেওয়া রয়েছে, অ্যান্ড প্রিয়ার ভাই, রাহুল এবং প্রিয়ার ভাই, তার মানে রাহুল আলাদা, প্রিয়ার ভাই আলাদা, তার মানে কি দুজনা যেহেতু রয়েছে তার মানে আর হবে, ব্যাস শেষ, পুরো গ্রামার শেষ, মানে পুরো গ্রামার বলছি, পুরো আমাদের পজিটিভ কেস খতম, পুরো উড়িয়ে দিয়েছো ভাই, পারবা না, আমার কাছে পড়ছো, পারবা না কেন, ঠিক আছে। তো কি রাহুল আলাদা একটা পার্সন আর পিয়ার ভাই আলাদা একটা পার্সন, এখানে রাহুল পিয়ার ভাই না, কিন্তু রাহুল আলাদা পিয়ার ভাই আলাদা, বোঝা গেল, তার জন্য দুটো মানুষ, রাহুল একটা মানুষ, পিয়ার ভাই একটা মানুষ, ওর জন্য আর হচ্ছে। তো আমি একটা এর উপরে বেস করে একটা এক্সাম্পল দিই, তুমি করে দাও আমাকে, ব্যাস করে দিলেন, ভাববো শেষ, বুঝে গেছো, ছুটি আজকের মতো, ঠিক আছে। তো দেখো কোশ্চেনটা হচ্ছে আহ প্রিয়া, প্রিয়া দিয়ে আজকে সব করে দেবো, আজকে যাও, 6 নম্বর, ঠিক আছে, প্রিয়া কমা অ্যান্ড, ঠিক আছে, গীতাস হাজবেন্ড, বলো এর মধ্যে কোনো ভুল আছে, বলো বলো বলো। এখানে লিখছি ইজ আর হেয়ার, বলো এখানে ইজ না আর কোনটা বসবে, তোমাদের সাথে শিখি আজকে, তুমি যা বলবে আমি তাই মেনে নেবো, যাও। তো তুমি বললে দাদা পিয়া একজন আলাদা মানুষ, ঠিক আছে, এটা মনে করো পিয়া, ঠিক আছে, এখানে সুন্দর সুন্দর চুল বেড়াচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। এটা মনে করো প্রিয়া, আর এই যে এইখানে মনে করো আমাদের গীত, সরি এইখানে না, এইখানে মনে করো গীতার হাজবেন্ড, ঠিক আছে, এইখানে মনে করো গীতার হাজবেন্ড, ঠিক আছে, এটা হলো প্রিয়া আর এটা হলো গীতার হাজবেন্ড, আর ছবিতে যেও না, ঠিক আছে। তো প্রিয়া আলাদা একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আর গীতার বর, যে গীতার যে হাজবেন্ড, গীতার যে স্বামী, সে আলাদা, এই যে কেননা কমা আলাদা দেওয়া রয়েছে তার জন্য। তো এখানে দুইজনা যেহেতু রয়েছে, আর হবে অ্যান্সার, ব্যাস, পুরো আজকের ক্লাস শেষ। তো কমেন্ট করে জানিও কেমন লেগেছে, থ্যাংক ইউ সবাইকে। তো যদি ভালো লাগে প্র্যাকটিস পাঠশালা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, কমেন্ট করে বলো ভাই, কমেন্ট না করলে আমি বুঝবো কিভাবে যে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে না। আর যদি ভালো লাগে ভাই, প্লিজ ভাই একটা শেয়ার ডিজার্ভ করি আমি, ঠিক আছে। তো এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ। তো তোমরা প্রায় 1.5 ঘন্টা আমার সাথে রয়েছো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো তুমি অবশ্যই জানিও, আর যারা ভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করছো না, তাদের অসংখ্য 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 ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, বাই, সবাই ভালো থেকো।